আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি একটা মহিলাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে বিভিন্ন অ্যাঙ্গেলে ওকে ভিডিও করতেছি, অ্যান্ড এটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে হাজারো মানুষ হাজারোভাবে দেখতেছে, হাজারোভাবে চিন্তা করতেছে। চিন্তা করে দেখ, প্রত্যেকটা গুণা ওই মহিলা তো পাচ্ছেই, ওখানেই আমার কোনো সে নেই। বানাইছেটাকে আমি মারা গেলাম, ওই কন্টেন্টটা থেকে যাবে ভাই, কেউ না কেউ তো দেখবেই। তখন তো আলটিমেটলি আমি কবরে শুয়ে আছি, আমার ওই আজাবটা চলতেছে, ওই ভিডিওর আজাবটা আলটিমেটলি আসতেছে। আমি গুণা জমাচ্ছি ধীরে ধীরে আমার আমল নামে। আমি 100% বলতে পারবো সালমান, ওই কোরআনের আয়াতে এমন কিছু ছিল যেটা তো আমি জানি না, কিন্তু এটার মধ্যে আল্লাহ পরিবর্তনের বার্তা দিয়ে রাখছে। আল্লাহু আকবার। 8 রাকাত 9 রাকাতের দিকে হুট করে একটা আয়াত ভার্স পড়তেছে, আমি কেন জানি মনে হচ্ছে আমি চোখ বন্ধ, আমার মেমোরিগুলো রিওয়াইন্ড হচ্ছে, জাস্ট তারাবির মধ্যে চোখ খুলে ফেলি। আমি তেলাওয়াত শুনতেছি, এখন আমি ক্লিয়ার কিছু ভিজুয়ালস পাই যে আমি মারা গেছি। আমি তারাবির মধ্যে দেখতেছি এটা, আমি মারা গেছি, আমার উপর অনেকগুলো গজব আসতেছে, আল্লাহু আকবার। এরকম আমি কিছু ভিজুয়াল দেখি। এটা কি অলৌকিক কিছু বা এটা কিছু আমি জানি না। আমি ওয়েডিং ফটোগ্রাফিতে গেলেও আমি ওখানে স্টেজের পাশে আমি জায়নামাজ নিয়ে নামাজ পড়তাম এশারের নামাজের সময়। মাশাআল্লাহ। ইভেন কি আমি অনেক হিন্দুর প্রোগ্রামে গিয়ে মণ্ডপের পাশে নামাজ পড়ছি, যেহেতু তুমি পাপে লিপ্ত থাকো, তুমি যাই করো না কেন তুমি নামাজ বাদ দিও না। তুমি যদি নামাজ বাদ দাও তুমি হেদায়েতে ফিরতে পারবে না। যে রমাদান মাস যদি তোমাকে পরিবর্তন করতে না পারে, তুমি যদি হেদায়েত না পাও, ব্রো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট না। বন্ধু, যে মানুষটা আমি স্কুলের প্রতি ব্রিটিশ না, যে জেনারেল কারিকুলাম থেকে গিয়েছি কিন্তু আমি স্যাটিসফাই না, আমার লাইফে অনেক সময় বরবাদ হয়েছে বলে আমি মনে করি, কিন্তু আমি এরকম একটা ভিশন দেখেছিলাম যে এমন একটা স্কুল করবো ইনশাআল্লাহ, যেখানে আমার বাচ্চারা অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ ফেসিলিটিস পেয়ে এবং লিডার হিসেবে তারা বের হবে ইনশাআল্লাহ। আমি কল্পনা করি নাই যে জীবনেও ওয়েডিং ইন্ডাস্ট্রি ছেড়ে এসে ইসলামিক স্কুল করব। বাবা মার উচিত বাচ্চাকে তার নিজের ইচ্ছাগুলো চাপিয়ে না দিয়ে তারা কি হতে চায় ওইটা জানা এবং তার পটেনশিয়ালটাকে আইডেন্টিফাই করা এবং সে অনুসারে তাকে ফেসিলিটেট করা, যাতে ওই ফিল্ডে সে মাহির হতে পারে। ভীষণটা হচ্ছে বাংলাদেশে যত ইসলামিক স্কুল আছে, চিটাগাংয়ে যত ইসলামিক স্কুল আছে, এই স্কুলগুলোকে এমনভাবে ব্র্যান্ডিং করা যাতে এই স্কুলগুলোর নাম মানুষের সাইকোলজিক্যালি সেকুলার স্কুলদের উপরে চলে যায়। যখন থেকে আমি শুনছি যে আমার অংশের রিজিক অন্য কেউ কখনো বুক করতে পারবে না, তখন থেকে মাই লাইফ চেঞ্জড। অ্যাবসলিউটলি। মনে কর ট্যাঙ্কে পানি তুমি একটা লাগাও নল অথবা 10টা নল লাগাও, তোমার টাঙ্কি অতটুকুই পুরাবে, রিজিকটা অতটুকুই লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা 6 মাসের মধ্যে প্ল্যানিং একটা পেপার থেকে একটা স্কুল দাঁড় হয়ে যাওয়া, আল্লাহ, এটা আল্লাহর মিরাকেল ছাড়া কি কিছুই না। মনে হয় আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প করছে, প্রত্যেকটা ক্ষেত্রে। এদিকে রোজা রাখছি, আমি নন মাহারামের ভিডিও এডিট করতেছি, রোজা রাখছি, নন মাহারাম মহিলাদের ছবি এডিট করতেছি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ওই মোমেন্টটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। মানে আমি এটাকে কখনো ভুলবো না। আমার মা নিজের গলা থেকে চেন খুলে দিছে আমাকে, আল্লাহ। আমার বাবাকে দিছে, বললো যে এটা সেল করে তুমি ওকে এটা করে দাও। আমার ফার্স্ট জব অনলি 100 টাকা পার ডে স্যালারি, যার মধ্যে আমার 40 টাকা খরচ হয়ে যেত আসা যাওয়া গাড়ি ভাড়া এবং বিকালে একটু নাস্তা করাতে। তাহলে আমার 60 টাকা পার ডে স্যালারি থাকতো। একটা মানুষ মাছ সমুদ্রে ভাসমান, ও যে কোনো তীরে উঠবে, কোনো প্ল্যাটফর্মে দাঁড়াবে, কোনো কিছু নাই, ও ভাসমান। ওই অবস্থায় কি ও আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, নাকি চিন্তা করবে যে ভাই আমি ওই দ্বীপটাতে পৌঁছাই, ওখানে একটা নৌকা আছে, নৌকাতে পৌঁছাই, এরপর আমি আল্লাহকে বলবো যে আমাকে একটু সেভ করিও। আমার যদি 10 কোটি টাকার আর্নিংয়ের প্ল্যান যদি আল্লাহ আমাকে রেখে রাখে, তাহলে আমি কখনো 9,99,999 টাকা ইনকাম করবো না, আমি 10 কোটি টাকা ইনকাম করবো। আমি ডিসাইড করবো আমি ওই 10 কোটি টাকা হালাল ভাবে ইনকাম করবো না হারাম ভাবে ইনকাম করবো। আল্লাহ আমাকে ওই বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন, অ্যান্ড চিন্তাও করতে হবে আমাকে, ফিকিরও করতে হবে আমাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইফতু। ওয়ালাইকুম সালাম। সালমান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বন্ধু, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। বন্ধু, আমি এখনই ইমোশনাল হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে উসিলা হিসাবে যে খেদমতগুলো নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এর পেছনে যে কতগুলো স্টোরি আছে, কত গল্প আছে, সুবহানাল্লাহ, ওই জিনিসগুলো আজকে আমরা শেয়ার করতে চাই। বিশেষ করে বন্ধু, একটা উদ্যোগ বা একটা প্রতিষ্ঠান হওয়ার পেছনে যে অনেকগুলো গল্প থাকে, এক একটি স্টোরি লাইন থাকে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা প্ল্যান করে এই প্রতিষ্ঠান বা একটা উদ্যোগকে বাস্তবায়ন করেন। এর পেছনে যে অনেকের আত্মত্যাগ, অনেকের দিন রাতের স্বপ্ন, অনেকের ভিশন, হ্যাঁ, অনেকের আল্লাহ তাআলা একটা প্ল্যান করে রাখেন যে এভাবে করে এই ঘটনাগুলো ঘটবে, অ্যান্ড শেষে গিয়ে এই জিনিসটা বাস্তবায়ন হবে।
এটা আল্লাহ তাআলার একটা প্ল্যানে থাকে। অনেক সময় আমরা মনে করি বন্ধু যে এটা তো হয়ে গেল, না ধর আমরা যখন বিয়ে করি তখনও না, এটা হয়ে যায় না, এটা আল্লাহ তাআলা তোমার নসিবে লিখে রাখছেন, এমনকি এটা একটা দোয়ার ফসলও, অবশ্যই এই প্রচেষ্টার ফসলও। তো ওই জায়গা থেকে বন্ধু আমি চাই যে তোর একটা বিশাল স্টোরি আছে, তুই আমাকে সবসময় শেয়ার করেছ শুরু থেকে, যে তোর জার্নিটা, এটার সাথে স্কুলের একটা জার্নি রিলেটেড, এরপর আমাদের ইনভলভমেন্ট, বন্ধুত্ব, তাওয়াক্কুল, স্যাক্রিফাইস, ডেডিকেশন, রাত দিন কাজ করা, এরপর তোর একটা জার্নি। এই জার্নি দিয়ে আমি কানেক্ট করতে চাই যে এত বড় একটা প্রতিষ্ঠান আমরা করার স্বপ্ন দেখছি, এটার পেছনে যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে কি পরিমাণ স্বপ্ন দেখিয়েছেন, ভিশন দেখিয়েছেন, ডেডিকেশন নিয়েছেন, কতগুলো স্টোরি মেক করেছেন আল্লাহ তাআলা, ঘটনা ঘটিয়েছেন, এরপরে এসে এই জায়গায় আমরা অবস্থান করছি। তো তোর জার্নিটা যদি তুই বন্ধু শেয়ার করতি, তোর ফটোগ্রাফি লাইফে তুই যখন ঢুকলি, তোর একটা জার্নি আছে, ওই জিনিসটা বন্ধু আমি চাচ্ছি যে এটা থেকে অনেক মানুষ এই জিনিসটা থেকে একটা পাথেয় পাক, ও জীবনে একটা লেসন পাক, যে বিভিন্ন ঘটনা ঘটবে বাট আল্লাহর উপর তাওয়াক্কুল, এবং বিভিন্ন ঘটনা যে আল্লাহ তাআলা এমনি ঘটান না, এটার পেছনে একটা হিকমা আছে আল্লাহর, এই জিনিসটা আমি নিয়ে আসতে চাই। তুই আজকে তোর পুরো জার্নিটা শেয়ার করবি বন্ধু। আলহামদুলিল্লাহ সালমান, অনেকটা আসলে ইমোশন ফিল করতেছি এখন। সুবহানাল্লাহ। স্পেশালি রমাদান আসলে আমি খুব ইমোশন ফিল করি, কারণ আমার লাইফে রমাদান অনেক ইম্প্যাক্টফুল একটা ইভেন্ট। কারণ আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের অনেক উদ্দেশ্য আছে, আমাদের অনেক চাওয়া পাওয়া আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জন্য ওই জিনিসটা না রাখে, আলটিমেটলি আমরা পাবো না। তো এই রমাদানকে নিয়ে আমার ইমোশনের জায়গাটা অনেক বেশি। তো আমরা একসাথে কাজ করা, একসাথে এত দূর আসা, আলহামদুলিল্লাহ অনেকটা পথ আমরা পাড়ি দিচ্ছি। আলহামদুলিল্লাহ। অলমোস্ট আমাদের দুজনের তো ছোটবেলার আমরা স্কুল ফ্রেন্ড, কিন্তু অলমোস্ট আমরা কিন্তু নিজেদের কেরিয়ার নিয়ে আমরা একসাথে আগাচ্ছি অলমোস্ট 3 বছর, সাড়ে তিন বছর। তো এই জার্নিটা আমার কাছে একটা স্টোরির মতো, যে স্টোরিতে থাকে না যে আপস ডাউন। আমার লাইফটা আলহামদুলিল্লাহ আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যে আমার লাইফে আপস ডাউনটা অনেক বেশি। কখনো আমি পিকে গেছি, আবার ডাউনফল, আবার পিক, আবার ডাউনফল, মানে এভাবে আমার লাইফটা আছে। তো আমার জার্নিটা যদি সামারাইজ যদি করি, ছোট আকারে যদি বলি, আমার পড়ালেখার জার্নিটা 2014 থেকে আমাদের এসএসসি শেষ, এরপর 16তে এইচএসসি দেওয়া। আমার একটা স্বপ্ন ছিল যে আমি সরকারি একটা ইউনিভার্সিটিতে পড়বো, পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, সবারই স্বপ্ন থাকে। তো ওই স্বপ্নটা ফুলফিল হয় নাই সামহাও। এটা আমি তো আমাদের একটা স্টোরি নাইট আমি শেয়ার করছিলাম, আমার দাদার স্টোরি। তো ওখানে আমি বলছিলাম আমার দাদা আমার পরীক্ষার মাঝখানেই মারা গেছিলেন। তো ওই সময়টা আমার জন্য লাইফের সবচেয়ে একটা পেইনফুল ইয়ার ছিল 2016 সালকে আমি মনে করি। কারণ আমি খুব অল্প ব্যবধানে আমি 2টা বড় পরীক্ষা থেকে ফিরে আসি। এটা হচ্ছে তোর চিটাগং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। আমি জাস্ট 0.25 জন্য আমি সিলেক্টেড হই নাই, নট 1, জাস্ট 0.25। আমি ঢাকা ইউনিভার্সিটিতে জাস্ট 1 নম্বরের জন্য সিলেক্ট হই নাই। তো এই ঘটনাগুলোকে আমাকে এমনভাবে পুশ করছিল যে থাক, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, কিন্তু আমার টার্গেট থাকবে কি আমি এমন কিছু হব বা এমন কিছু করার চেষ্টা থাকবে, পাবলিক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট আমার কাছে আসবে ইনশাআল্লাহ জব সিকিং করার জন্য, এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট যেটাকে বলে। ওই ধ্যান ধারণা থেকে আমি এইচএসসির পরেই আমি বললাম যে না, আমার নিজের কিছু করতে হবে। তো ওই জার্নি থেকে শুরু, যে আমি তখন বললাম যে কি করা যায়। আমার কম্পিউটার নিয়ে খুব আগ্রহ ছিল। তো আমার বাবা আমাকে বলেছিলেন যে তুই যদি এসএসসিতে A+ পাস, তোকে আমি একটা কম্পিউটার গিফট করবো। এসএসসি রেজাল্ট দিবে আগামীকাল। আমি খুব টেনসড, একটা আবেগ কাজ করতেছে যে না, আমি A+ পাবো কিনা, A+ না পেলে তো ইয়াটা পাবো না, কম্পিউটারটা পাবো না। কম্পিউটারটা খুব ইচ্ছা যে আমি, কারণ তখন সাইবার ক্যাফের যুগ ছিল। আমার ফটো এডিটিং এত বেশি ভালো লাগতো সালমান, মানে আমি তোকে বুঝাতে পারবো না। আমি তখন সাইবার ক্যাফে যুগ ছিল, অনেক কারণে সাইবার ক্যাফেতে যাইতো। কিন্তু সালমান, আমি ক্লাস 8-9-এ আমি সাইবার ক্যাফেতে যাইতাম অনলি ফর লার্ন ইউটিউব অ্যান্ড ফটো এডিটিং। ওই সময় ক্লাস 8-9-এ আমি কয়েকটা ইউটিউব চ্যানেল ফলো করতাম, যাদের ভিডিও, তখন তো ওয়াইফাই, নেট, ইন্টারনেট এগুলো এত অ্যাভেলেবেল ছিল না। ধর আমাদেরকে তখন 10 টাকা করে দিত টিফিনে। এটা জমায় আমি 1 সপ্তাহে যেতাম 1 ঘন্টা 20 টাকা সাইবার ক্যাফেতে। ওই সাইবার ক্যাফেতে গিয়ে আমি প্রচুর পরিমাণ ডাউনলোড করতাম। সবগুলো হচ্ছে কি তোর এই ম্যানিপুলেশন ওয়ার্ক, ফটো এডিটিং, মানে যাতে আমি বাসায় গিয়ে দেখতে পারি, এগুলো সব ডাউনলোড করে আমি, আমার তখন একটা চায়না ফোন ছিল, এখানে সেভ করে রাখতাম। তো আমার বাবা আমাকে বলছিল যে আমি এসএসসিতে A+ পেলে আমার কম্পিউটার কিনে দিবে। ওই জন্য আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখছি যে আমি কম্পিউটার কিনলে এই জিনিসগুলো আমি শিখতে হবে। তো আমি ওগুলো স্টোর করে রাখছি। চিন্তা করে দেখে একটা বাবার মাইন্ডসেট, মানে ছেলের প্রতি এতটা ভালোবাসা যে আমার ছেলে, আমার প্রতি কনফিডেন্স, ও A+ পাবেই।
চিন্তা করে দেখ, আমার রেজাল্ট পাবলিশ হবে আগামীকাল, আমি অনেক টেন্সড। জাস্ট আমার বাবা আমাকে রিল্যাক্স রাখার জন্য রেজাল্টের আগের দিন আমার কম্পিউটার কিনে এনে দিছে। সুবহানাল্লাহ। মানে এই জিনিসটা আমি মানে আমার কাছে কল্পনার অতীত। মানে এই ফিলিংসটা যখন আসে যে বাবা মার দিকে যখন তাকায়, এই জিনিসগুলো আমাকে রিফ্লেক্ট করে যে তখন ভাই একটা কম্পিউটার মানে অনেক কিছু ছিল, আর আমি রেজাল্টের আগের দিন পেয়েছি। মানে এটা আমার বাবার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হবে না। তো তারপর দিন আলহামদুলিল্লাহ আমি A+ পাইলাম, আমার বাবা মা খুব খুশি ছিল। এইচএসসির পরের লাইফটা আমার জন্য আনসার্টেন ছিল, যে আমার স্বপ্নটা পূরণ হয় নাই। আমি এইচএসসি পর্যন্ত অনেক ডেডিকেশন নিয়ে পড়ালেখা করছি। তো তখন আমি চিন্তা করলো যে না, আই হ্যাভ টু ডু সামথিং ফর মি, যেটা আমাকে এন্টারপ্রেনারশিপের দিকে ধাবিত করবে। তো সে লোককে আমি চিন্তা করলাম যে আমি তো মোটামুটি কাজ পারি, এরপর আমার টাইপিং স্পিডটাও ভালো ছিল। তো যেখানে টাইপিংয়ের দোকানগুলো আছে, স্টুডিও আছে, ওখানে আমি জয়েন করি। তো আমি বদ্ধহাটে একটা দোকানে চাকরি নিই এইচএসসির পরে। যখন যেহেতু আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট নিয়ে। তো আসলে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে ওরা জানে যে এখানে তেমন একটা ক্লাস করতে হয় না, অনেক সময় থাকে নিজের হাতে। তাই আমরা যে আমি এই সময়গুলোয় কাজে লাগে। তো আমি বিশ্বাস করবি সালমান, আমার ফার্স্ট জব অনলি 100 টাকা পার ডে স্যালারি। আল্লাহু আকবার। 100 টাকা পার ডে স্যালারি, যার মধ্যে আমার 40 টাকা খরচ হয়ে যেত আসা যাওয়া গাড়ি ভাড়া এবং বিকালে একটু নাস্তা করাতে। তাহলে আমার 60 টাকা পার ডে স্যালারি থাকতো। এটাকে আমি লাইফের এক্সপিরিয়েন্স নেওয়া বলি। এটা আমাকে লাইফে অনেক হেল্প করছে। আমি কিন্তু ফাঁকে ফাঁকে আমি ফটো এডিটিংটা ট্রাই করে যাচ্ছি। তো আমার একটা এই মানুষটার কথা না বললে আসলে অসম্পূর্ণতা থেকে যাবে। এটা হচ্ছে আমার খুব কাছের বড় ভাই গাজী রাজা। আমার লাইফ স্টোরিতে ওনার রোল, ওনার ইম্প্যাক্ট অনেক বেশি। তো আমি অকৃতজ্ঞ থেকে যাব যদি আমি ওনার কথা না বলি। তো উনি আমাকে আমার কাছে পিচ করে। উনি চিটাগাংয়ের স্বনামধন্য ওয়েডিং ফটোগ্রাফার ছিলেন তখন। তো ওনার সাথে কথা বলা আমার জন্য ড্রিম ছিল। তো উনি আমাকে অ্যাপ্রোচ করে, ইফতু, উনি আমার এলাকাতে থাকেন, তো ইফতু তুমি তো ভালো কাজ করতেছো, ফটো এডিটিং তোমার ভালো হচ্ছে, আমি তোমার মধ্যে মনে হচ্ছে তুমি কিছু করতে পারবা, তুমি আমার সাথে জয়েন করো আমার টিমে। তখন আমাদের একটা ওয়েডিং টিম ছিল রিফ্লেকশন, তুমি আমার সাথে ওয়েডিং টিমে জয়েন করো, আমাদের এখানে ফটো এডিটিং অনেক কাজ থাকে, আমি জানি তুমি পারবা। তো চিন্তা করলাম যে না, তো ভাইয়া যেহেতু বলতেছে তো জয়েন করি। বিশ্বাস কর সালমান, একটা মানুষ যে আরেকজনকে কীভাবে লেসন দিতে পারে, শেখাতে পারে, আমি ওনার কাছে শিখছি। আমার ফটো এডিটিং যদি আমি 40% অনলাইনে শিখি, 60% উনি আমাকে শিখেছে। উনি আমাকে পুরো জার্নিতে এমনভাবে হেল্প করছে, আমি ওনার বাসায় গিয়ে পড়ে থাকতাম সকাল থেকে একদম রাত পর্যন্ত। উনি আমাকে শিখাইতো নিজের হাতে সব কিছু। এভাবে আমি ওনার বাসায় গিয়ে শিখতেছি সব কিছু, মানে উনি আমাকে দেখাচ্ছে। এরপর যখন আমাদের মোটামুটি একটা লার্নিং ফেজ শেষ হলো, ভাইয়া বললো, জিফতু, নাও ইউ হ্যাভ টু ডু সামথিং বা ইউ হ্যাভ টু ইম্প্রোভাইজ ইউর সেলফ, যে তোমার একটা ইনভেস্ট করতে হবে, যে তোমার পিসিটা আপগ্রেড করতে হবে। যেহেতু আমার পিসিটা আমার বাবা গিফট করেছিল, তো আমার পিসিটা অত ভালো ছিল না, যার কারণে আমার এডিটিংটা আমি একটু প্রেশার হয়ে যাচ্ছে আমার জন্য। তো আমি চিন্তা করলাম যে এখন আমার যদি আপডেট করতে হয়, আমার অলমোস্ট 40,000 to 50,000 টাকা লাগবে যদি আমি কম্পিউটারটা আপগ্রেড করতে চাই। তো ওই মুহূর্তে আমার ফ্যামিলি স্ট্যাটাস খুব মানে তেমন একটা ভালো ছিল না, আমাদের ইনকামটা অত, যে পরিবার যে একটু সচ্ছলতা থাকে ওরকম অবস্থায় ছিল না। তো যার কারণে এটা আমার জন্য খুব টাফ ছিল, যে ওই মোমেন্টে 40-50 হাজার টাকা ম্যানেজ করা আসলে ইটস টু ডিফিকাল্ট। তো এই জায়গায় একটা জিনিস সালমান, মানে মা বাবা আবার সেম একটা, মানে এদেরকে তুই ফেলে কখনো কিছু চিন্তাও করতে পারবি না। আল্লাহু আকবার। এই ফার্স্টে আমার বাবা আমাকে একটা পুশ দিল। সেকেন্ড, যখন আমি আটকে গেলাম, আমার মা দেখতেছে যে না, ও তো চেষ্টা করতেছে কিছু করার, মানে ওকে একটু সাপোর্ট দিই। ভাই বা আমার হেল্প ছাড়া মানে তুই কিছুই না, বাবা দোয়া অ্যান্ড ওদের সাপোর্ট ছাড়া। তো আমার আম্মা বললো যে মানে তো এটা কি হবে, তুমি কি পারবা? আমি বলছি, আম্মা আমি পারবো, কিন্তু আমার তো এই টাকাটা দরকার, এখন আমি কি করব। ওই মোমেন্টটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। মানে আমি এটাকে কখনো ভুলবো না। আমার মা নিজের গলা থেকে চেন খুলে দিছে আমাকে, আল্লাহু আকবার। আমার বাবাকে দিছে, বললো যে এটা সেল করে তুমি ওকে এটা করে দাও। মানে এই জার্নিগুলো সালমান যখন মনে পড়ে, আসলে মানে আল্লাহ যে আমাদের উপর কতভাবে রহমত করে, মানে এটা বলে বোঝানো সম্ভব না। তো আমার বাবা ঠিক এটা সেল করে আমাকে এনে দিল। এনে দেওয়ার পর আমি আমার আম্মাকে একটা কথা বলছি, আম্মু একটা জিনিস মাথায় রাখবা, তুমি এটা তোমার গলাতে খুলে দিছো, আমার লাইফে আমি যাই করি না কেন, আমি আবার তোমার গলায় এটা পরাবো ইনশাল্লাহ। এটা আমি আমার মাকে বলছিলাম। এরপর আমার এডিটিং জার্নি আলহামদুলিল্লাহ শুরু হলো। আমার স্যালারি ছিল ফার্স্টে পার প্রজেক্ট 500 টাকা। 500 টাকা দিয়ে আমার প্রজেক্ট শুরু হলো, মানে আমার 100 টাকা থেকে ইনক্রিজ। তো প্রজেক্ট বলতে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এডিটিংগুলো করতাম, এভাবে আমাদের চলতো। তাই আমি মোটামুটি 3-4 বছর ওয়েডিং
এডিটিং মোটামুটি আমার খুব আয়ত্তে এসে যায়। এরপর আমি আস্তে আস্তে ফটোগ্রাফিতে ঢোকা, ফটোগ্রাফি শেখা, এগুলো এলাবোরেট না করি কারণ আমাদের এটা জার্নিটা লেন্দি হয়ে যাবে। যে লার্নিং ফেজ থেকেই মানে এডিটিং থেকে আস্তে আস্তে ফটোগ্রাফিতে ঢোকা, এরপর আমার ভিডিও করার ইচ্ছা জাগে, আমি সিনেমাটোগ্রাফি। মাঝখানে আমার সাথে দেখা মনে নাই বিয়েতে, হ্যাঁ এটা আসতেছে পরে যখন আমি ফটোগ্রাফি করতেছি, আমি এটাতে আসতেছি। তখন আমি যখন ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি, এরপর আমি আমার এই আস্তে আস্তে আমি আমার ইনকাম বাড়তে থাকে, আমি এগুলাকে সেভিং করি। আমি আমার একটা অভ্যাস যেটা সেটা হচ্ছে আমি কখনো পরিপূর্ণ টাকাটা খরচ করি না। আমি তোর একটা কথা বলছিলাম, আই হ্যাভ টু বি এন্টারপ্রেনার। তো আমার মাইন্ডসেট ছিল যে আমার 10 টাকা ইনকাম হলে আমি 8 টাকা সেভিং করে ফেলবো, আমি 2 টাকা দিয়ে কোনো মতো চলবো। আমার টার্গেট ছিল এটা। আমি এভাবে আমার একটা 2-3 বছরে আমার একটা ভালো ফান্ড জমে যায়, যেটা দিয়ে আমি ক্যামেরা ইনভেস্ট করি, লাইটিংয়ে ইনভেস্ট করি, আমার নিজের ক্যামেরা সেট আপ কিনি। এভাবেই আমাদের যাত্রাটা শুরু হয়। এখানে আমার একটা ভাই লিটন ভাই, উনি আমাকে অনেক হেল্প করে ক্যামেরা কিনতে। এটা জার্নির মধ্যে ওনাদের ইম্প্যাক্টগুলো আসলে আমি কখনো অস্বীকার করতে পারবো না। তো এভাবে আমার ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফির যাত্রা শুরু। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি 2017 থেকে আমি 2023 পর্যন্ত, 23-এর শেষ পর্যন্ত আমি ওয়েডিং ইন্ডাস্ট্রিতে ছিলাম, ফটোগ্রাফার, ভিডিও সিনেমাটোগ্রাফার, এরপর এডিটর, অনেকগুলো রোলে আমি ডিভাইডেড ছিলাম। এর মাঝখানে তোর সাথে দেখা হয়েছিল। আমার এখন স্টিল মনে আছে, আমি একটা প্রোগ্রামে ছিলাম বিয়েতে, তুই আমাকে ফোন দিছিলি যে বন্ধু আমি সালমান বলতেছি। আমি সালমান হচ্ছে 2014 ব্যাচ বাকুলি স্কুল। আমি সালমান কী অবস্থা তোর? মানে তখন মনে পড়ছে যে না আমরা ক্যাপ্টেন ছিলি, সবাইকে মারতি। মানে আমার ওই সিকোয়েন্সগুলো সব আস্তে আস্তে রিলাইভ হচ্ছে না, এই সালমান যে আমাদেরকে অনেক অত্যাচার করছে। তখন তো বন্ধু ছোট ছিলাম। তো এই জার্নি থেকে এখন তারপর তুই আসলি যে ইফতু, মানে এখন আমি তো মালয়েশিয়া থেকে চলে আসছি, আমি চাচ্ছি প্যারেন্টিং নিয়ে কিছু কাজ করব। আমি তো মালয়েশিয়া থেকে প্যারেন্টিং নিয়ে বিভিন্ন কোর্স শেষ করে আসছি, তো আমার প্যারেন্টিং নিয়ে কিছু করা উচিত, আমি চাচ্ছি কিছু করতে, তো আমাকে কীভাবে হেল্প করা যায়। বাট আমি তোর মধ্যে একটা ভিশন দেখতে পাইছি যে তুই যে কথাগুলো বলছিলি যে লিডার্স, মুসলিম লিডার্স তৈরি করা। আমার একটা কি পয়েন্ট এখনও মনে আছে যেটা তুই বলছিলি যে মুসলিম লিডার্স তৈরি করা, যে আমাদের বাচ্চাগুলোকে তো আমরা ওই লার্নিং এনভায়রনমেন্ট দিতে পারতেছি না, কিন্তু যে বাইরের দেশে আমি দেখে আসছি যে ওদের বাচ্চাগুলো কীভাবে গ্রো হচ্ছে। তো আমার বাচ্চা হবে বা আমার বাচ্চা অলরেডি হয়ে গেছে, ওকে কীভাবে আমি ওই লার্নিংটা দিতে পারবো এই এনভায়রনমেন্টে এসে। তোর এই পয়েন্টগুলো আমাকে খুব টাচ করে। যে আমি সালমান তোকে একটা কথা বলছিলাম, তোর মনে আছে কি না, যে সালমান আমার কেন জানি মনে হচ্ছে আমি তোকে হেল্প করতে পারবো, অ্যান্ড আমি চাইও তোকে হেল্প করার জন্য নো ম্যাটার হোয়াট। তুই আমাকে একটা কথা বলছিলি পেমেন্ট কেমন নিবি না, আমি সালমান তুই পেমেন্টের কথা চিন্তা করিস না, আমি তোকে হেল্প করতে চাই। কারণ আমি তোর মধ্যে একটা ওই চার্মটা দেখতেছিলাম যে না মানে ইউ ক্যান ডু ইট, মানে একটা চার্ম তোর মধ্যে ছিল। তো এরপর আমাদের একসাথে জার্নি, আমরা প্যারেন্টিং নিয়ে বিভিন্ন কন্টেন্ট, যেটা তুই নিজের ইউটিউব চ্যানেলে ছাড়তি, প্যারেন্টিং নিয়ে আমি কন্টেন্ট বানিয়ে দিতাম তোকে, আমরা একসাথে বিভিন্ন জায়গায় ঘোরা, এভাবে আমাদের প্যারেন্টিং জার্নি। তো এর মাঝখানে তো আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে কথাবার্তা, মানে চলে গেছিলাম মনে নেই, আমরা কক্সবাজার যাই, বান্দরবান যাই, একই দিনে কার নিয়ে ড্রাইভ করে, মানে অ্যাডভেঞ্চারাস একটা লাইফ রমাদানের মধ্যেই। তখন সালমান তুই আমার একটা কথা বলতি যেটা মানে আমার লাইফে কোর অ্যাডভাইসগুলোর মধ্যে যদি আমি 10টা অ্যাডভাইস সিলেক্ট করি না, তোর এই কয়েকটা অ্যাডভাইস আমার এই 10টার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তুই একটা কথা বলতি, তুই যা করস আমি কখনো তোকে বাধা দিব না। তুই আমার এই কথাটা বলতি, তুই যা করস আমি তোকে বাধা দিব না বা আমি তোকে জোরও করবো না, কিন্তু একটা বার চিন্তা করিস তুই কী কাজ করতেছস, অ্যান্ড এটার লাইবিলিটিটা কি তুই বহন করতে পারবি, আর এটার অ্যান্ড সাকসেসটা কি, তুই এই জিনিসটা চিন্তা করিস। তখন আমি টাকা কামাচ্ছি হুরস্তুল, তখন আমার এই মাথায় এগুলো আসতেছে না, তোর কথা এদিকে ঢুকছে, এদিকে বেড়ে গেছে। তো বাট ওই মেসেজটা আমার লাইফে আমি ওই সাবকনশিয়াস মাইন্ড এটা থেকে যাই। এরপর তোর সাথে আমি যে বেশিরভাগ মিশতেছি, কথা বলতেছি, একটা জিনিস আমি এই কথাটা সবসময় মনে পড়ে। আমরা একটা ছোটোবেলায় একটা শব্দ পড়তাম, সৎসঙ্গে সর্ববাস সৎসঙ্গে সঙ্গে সর্বনাশ। কথাটা মানে অন্যরকম শোনালেও এটা বাস্তবিকভাবে অনেক ক্ষেত্রেই রাইট। যে ধর তোর সাথে আমি যখন চলতেছি, তুই প্রতিদিন একটা না একটা আমাকে মেসেজ দিতি, স্লাইডলি কথার ফাঁকে দিতি, এটা আমি বুঝতাম না, কিন্তু পরে মিলানোর সময় বললাম যে না, আমি তোকে কখনো বলতাম না তুই ছেড়ে আসিস, ডিরেক্টলি বলিস না, বলতি না যে আমাকে তুই ওয়েডিংটা ছাড়। এরপর যখন আমার রিয়েলাইজেশন পার্টটা আসে, আমি তো ভালো ইনকাম করতেছিলাম, বাট হোয়াই আই লিভ ওয়েডিং ফটোগ্রাফি, এই জিনিসটা কেন ছাড়বো, এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে,
কিন্তু একটা পুশ দরকার। এই পুশটা ছিলি তুই, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আমি তোর সামনে শেয়ার করতেছি, এই সুবহানাল্লাহ। পুশটা ছিলি তুই। আমাকে তুই প্রতি মুমেন্ট এমনভাবে মোটিভেট করতি যে ওয়েডিং ইন্ডাস্ট্রি ছাড়াও অনেক কিছু আছে, ইউ ক্যান ডু সামথিং মোর, সামথিং এলস। তো আলহামদুলিল্লাহ, ওইখান থেকেই আমার সফট রিমাইন্ডার শুরু। সুবহানাল্লাহ। আমার একটা ভাই আছে, তুষার ভাই, হি ইজ সো জেনারাস টু মি, আমার খুব ক্লোজ। মানে উনিও ওয়েডিং ফটোগ্রাফার ছিলেন। সামহাউ কোনো একভাবে সে একটা দাওয়া পায়, সে চেঞ্জ হয়ে যায়। তখন ওনার কিছু কথা আমার মানে এটা মাইন্ডে লাগে যে একটা জিনিস চিন্তা করে দেখ, আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি একটা মহিলার ছবি তুলতেছি, আমি একটা মহিলাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে বিভিন্ন অ্যাঙ্গেলে ওকে ভিডিও করতেছি, অ্যান্ড এটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে হাজারো মানুষ হাজারোভাবে দেখতেছে, হাজারোভাবে চিন্তা করতেছে। চিন্তা করে দেখ, প্রত্যেকটা গুণা ওই মহিলা তো পাচ্ছেই, ওখানেই আমার কোনো সে নেই। বানাইছেটাকে, ওই কন্টেন্টটাকে বানাইছে, এটা একটা ইম্প্যাক্ট থেকে যায়। True. তুই আমাকে একটা কথা বলতি, প্যারেন্টিংয়ের কন্টেন্টের মধ্যে আসছিল সৎকায়ে জারিয়া আজাবে জারিয়া, নেককার সন্তান থাকলে সৎকায়ে জারিয়া আসবে, আর পাপী সন্তান থাকলে আজাবে জারিয়া থাকবে। তখন আমি চিন্তা করলাম, আমি তো ওই কন্টেন্টটাই বানাচ্ছি, যেটা আমি টাকা পাচ্ছি, কিন্তু ওই ইম্প্যাক্টটা কোথায় যাচ্ছে, ওই মোরালিটিটা কোথায় যাচ্ছে? যে ওই মেয়েটাকে এমনভাবে মানুষ দেখতেছে, এমনভাবে আমি দেখাচ্ছি, আমি দেখাতে সহযোগিতা করতেছি, তাহলে তো লিটারেলি আমি আমার ভান্ডারে মানে প্রতিনিয়ত জমাতে আসি। আই এম সেভিং সিনস, আমি গুণা জমাচ্ছি ধীরে ধীরে আমার আমল নামায়। ডিপ থট বন্ধু। আমি মারা গেলাম, ওই কন্টেন্টটা থেকে যাবে ভাই। আমি মারা গেলাম, কিন্তু ওই কন্টেন্টটা তো সোশ্যাল মিডিয়া থেকে যাবে, সবসময় এসে ও দেখবেই, ওই কন্টেন্টটা দেখবেই, কেউ না কেউ তো দেখবেই। তখন তো আলটিমেটলি ওই আমি কবরে শুয়ে আছি, আমার ওই আজাবটা চলতেছে, True. ওই ভিডিওর আজাবটা আলটিমেটলি আসতেছে। ওই কথাগুলো উনি যখন আমাকে বলে, তোর থেকে যখন আসে, আমি চিন্তা করলাম কেন আমি এখানে। কিন্তু ওই টাকার একটা মোহ আমাদেরকে সবসময় ডিটাচ রাখে। ওই টাকার মোহটা মানে ওইটা ফেলার মতো না, এত টাকার মোহটা। তো আমি চেঞ্জ হতে পারতেছিলাম না, মানে কোনো মতেই পারতেছিলাম। তুষার ভাই আমাকে অনেকবার বলতেছে যে ইউ ক্যান চেঞ্জ, ইউ হ্যাভ টু চেঞ্জ। দেখো আমি ছেড়ে দিছি, এখন আমি ভালো আছি। আমি বলছি ভাই আপনি ছেড়ে দিয়েছেন, আমি কেমনে ভালো আছেন, আমরা কোনো জব নেই, আমরা কিছু নাই। বলছি আমি ভালো আছি। তো আমার চেঞ্জিংটা আছে, আমি তোকে বললাম না ফার্স্টে, রামাদান হচ্ছে এমন একটা মাস, যে রমাদান যদি কেউ পরিবর্তন হয়, তোমরা তাকে মানে বলিও না যে ও রমাদান হিসেবে পরিবর্তন হয়ে গেছে। রমাদান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আমি একটা কথা বিলিভ করি সালমান, যে রমাদান মাস যদি তোমাকে পরিবর্তন করতে না পারে, তুমি যদি হেদায়েত না পাও, ব্রো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট না। আমার রিয়েলাইজেশনটা কীভাবে হয়েছে, আমি এটাতে যদি ফিরে আসি, আমাদের কোরআনে অনেক কিছুই আছে যেটা একটা মানুষকে পরিবর্তন করতে পারে। একটা মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ এই এলিমেন্টসগুলো এখানে দিছে, কিন্তু আমরা তো গাফেল, আমরা এই সম্বন্ধে জানি না, আমরা জানার চেষ্টাও করি না। তো আমি রমজান আসলে চেষ্টা করতাম, যতই আমি ওয়েডিং ফটোগ্রাফিতে থাকি না কেন, আমি যতই পাপ কাজ করি না কেন, আমার একটা সাইকোলজি ছিল, আমি নামাজটা বাদ দিব না। আমাকে আমার একটা উস্তাদ বলছিলেন যে ইফতু তুমি পাপে লিপ্ত থাকো, তুমি যাই করো না কেন, তুমি নামাজ বাদ দিও না। তুমি যদি নামাজ বাদ দাও, তুমি হেদায়েতে ফিরতে পারবে না। আমি ওই জিনিসটা ফলো করতাম। সালমান, আমি ওয়েডিং ফটোগ্রাফিতে গেলেও আমি ওখানে স্টেজের পাশে আমি জায়নামাজটি নামাজ পড়তাম এশারের নামাজের সময়। মাশাআল্লাহ। ইভেন কি আমি অনেক হিন্দুর প্রোগ্রামে গিয়ে মণ্ডপের পাশে নামাজ পড়ছি, এমন অনেকবার হয়েছে। আমি নামাজটা বাদ দিতাম না, আলহামদুলিল্লাহ। আমি নামাজটা বাদ না দেওয়ার চেষ্টা করতাম সবচেয়ে বেশি। এটা আমরা যার টিমমেট যারা ছিলাম, আমরা সবাই এই চেষ্টাটা করতাম যে নামাজ যাতে বাদ না যায়। মানে আমার ওই মাথায় আসে ব্যাক অফ দ্য মাইন্ড, আচ্ছা আমি যাই করি না কেন আমি নামাজটা বাদ দিব না। ওই ইফেক্টটা আমার রমাদানে আসে, যে আমি তো নামাজ আগেই পড়তাম, তো রমাদানে আমি আরেকটু বেশি নামাজ পড়ার ট্রাই করি। তখন তারাবিটা আমি একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। আমি একটা জায়গায় তারাই পড়তে যাই, এটা ধর 4 অথবা 5 রমজান এরকম ইনিশিয়াল ফেসে, মানে প্রথম দিকের তারাবিতে। আমি 100% বলতে পারবো সালমান, ওই কোরআনের আয়াতে এমন কিছু ছিল যেটা তো আমি জানি না, কিন্তু এটার মধ্যে আল্লাহ পরিবর্তনের বার্তা দিয়ে রাখছে। আল্লাহু আকবার। আমি চোখ বন্ধ করে তেলাওয়াত শুনতে একটু বেশি পছন্দ করি, জানি না এটা রাইট রং। আমি চোখ বন্ধ করেই তেলাওয়াতটা আমি ফিল করার ট্রাই করি, বা যে ইমাম যেটা পড়তেছেন আমি এটা রিপিট করার মুখে রিপিট করার ট্রাই করি। তো আমিও সেম প্রসেসে ছিলাম 8 রাকাত 9 রাকাতের দিকে। হুট করে একটা আয়াত ভার্স পড়তেছে, মানে ইমাম পড়তেছেন, আমার
আমি কেন জানি মনে হচ্ছে আমি চোখ বন্ধ, আমার মেমোরিগুলো রিওয়াইন্ড হচ্ছে, মানে আমি চোখ বন্ধ অবস্থায় আছি কিন্তু আমার কাছে কেন জানি অনেক কিছু ভিজুয়াল হচ্ছে, জাস্ট তারাবির মধ্যে চোখ খুলে ফেলি যে মানে কি আমি কি দেখতেছি না, আমি বললাম না, আমি আবার চোখ বন্ধ করি, আমি আবার তেলাওয়াতে ফোকাস করি, মানে আমি বুঝতে পারতেছিলাম না কি হচ্ছে, আমি আবার সেম তেলাওয়াতে ফোকাস করি, আমি তেলাওয়াত শুনতেছি, এখন আমি ক্লিয়ার কিছু ভিজুয়ালস পাই যে আমি মারা গেছি, আমি আমি তারার মধ্যে দেখতেছি এটা, আমি মারা গেছি, ওই ইয়াগুলো আসতেছে আমার উপর, অনেকগুলো গজব আসতেছে, আল্লাহু আকবার। আমি এখানে অনেক কিছু কাজ করতেছি, এমন কিছু কাজ যেটা আমার ওখান থেকে গজব আসতেছে, আমি একদম ক্লিয়ার কাট, আমি একদম বলতে পারতেছি না যে আমি কি ভিজুয়াল দেখছি, এটা ক্লিয়ার কাট আমার একদম ক্লিয়ার মনে নেই, বাট এমন কিছু দেখছি যেটা আমি মানে চোখ খোলার পর আমি দেখলাম যে আমার অনর্গল পানি পড়ছে চোখ দিয়ে, এমন কিছু আমি দেখছি, আল্লাহু আকবার। মানে এটা কি অলৌকিক কিছু বা এটা কিছু আমি জানি না, আমি এটা নিয়ে আমি চিন্তাও করতে চাই না, বাট আমি এমন কিছু দেখছি তারাবির মধ্যেই, বা এমন কিছু আমার চিন্তায় আসছে, জেহেনে আসছে, যেটা আমার ওই পুরা দিনের তারাবির নামাজগুলোকে আমি কোরআনে কোনো মনোযোগ দিতে পারিনি, আমার শুধু এগুলোই আসতেছে, আমার শুধু এই ভিজুয়ালি পাচ্ছি, আমি কি করতেছি, আমার এন্ড গোল কি, আমি কি কোথায় যেতে পারবো, মানে আমি কিছু বুঝতেছি না, আমি পুরো হজবরল অবস্থা। তো আমি জাস্ট তারাবির নামাজটা শেষ করলাম, বাসায় আসলাম, বাসায় এসে চিন্তা করলাম যে আমি কি দেখছি, বাসায় আসার রোডে আমি একটা জিনিস কনসাইজ হয়ে গেছি মাথায়, মানে আই হ্যাভ টু লিভ ওয়েডিং ইন্ডাস্ট্রি। এডিটিং করতাম আমি রমাদানে, এদিকে রোজা রাখছি, আমি নন মাহারামের ভিডিও এডিট করতেছি, রোজা রাখছি, নন মাহারাম মহিলাদের ছবি এডিট করতেছি, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি ডিটারমাইন্ড হয়ে গেছি, না, আই হ্যাভ টু লিভ ওয়েডিং ইন্ডাস্ট্রি রাইট নাও। আমি আসছি, আমার ওয়াইফকে আমি ফোন দিই, ও আমার বাসায় ছিল না তখন, আমি ওকে ফোন দিই যে শিফা, আমি এই জিনিসগুলো দেখছি, তুমি কি বলো? আমার মনে হয় আমার ওয়েডিং ইন্ডাস্ট্রি লিভ করা দরকার। জাস্ট চিন্তা করে দেখ সালমান, আমার কোনো জব নেই, আমার কোনো ইনকাম সোর্স নেই, আমার কোনো কিছু নেই, ওই মোমেন্টে ও আমাকে একটা কথা বললো, তুমি যদি মনে করো এটা তোমার জন্য ভালো না, আমিও চাই তুমি এটা ছেড়ে দাও। আল্লাহ। দ্যাট মোমেন্ট আমার আর কোনো ডিসব্যালেন্স নাই, দ্যাট মোমেন্ট আমার আর কোনো ডিসব্যালেন্স নেই, আমি আর সিদ্ধান্তহীনতায় ভুগতেছি না। শুধু আমার মা বাবাকে একটা কথা বলছিলাম, আমার আম্মাকে গিয়ে, আম্মু আমি এই জিনিসগুলো দেখছি, আমার মনে হয় আমার এটা ছেড়ে দেওয়া উচিত। আমার আম্মু শুধু একটা কথা বলছিল, আমরা তোকে কখনো বাধা দিই নাই, তোর কোনো কাজে আমি অসন্তুষ্টও না, চিন্তা করে দেখ স্টেপটা নেওয়ার আগে। আমি বললাম যে না আম্মা, আমার চিন্তা আমি করে ফেলছি। এর আগের রামাদানও প্ল্যান করছিলাম যে আমি ছাড়বো, আমি ছাড়তে পারি নাই। এর আগের রামাদানে আমি ইতিকাফ ছিলাম, ইতিকাফ অবস্থায় আমি নিয়ত করছিলাম যে আমি ছেড়ে দিব, ঈদের পরে এসে আমি আবার ওয়েডিং ইন্ডাস্ট্রিতে ঢুকছি, আমি ছাড়তে পারি নাই। কিন্তু আমার এই ভিজুয়ালটা কেন আসছে তাইলে? নিশ্চয়ই আমার এমন কিছু আমাকে আল্লাহ পুশ করতেছে যে আই হ্যাভ টু লিভ নাও, রাইট নাও। আল্লাহর ইশারা। আমার আম্মা একটা কথা বলছে, ঠিক আছে তুই যদি মনে করো সেটা ভালো হবে, তুই ছেড়ে দে। তখনই আমি আমার পুরো টিমমেট সবাইকে জানাই দিই যে আই উইল নট কন্টিনিউ আফটার ঈদ। আমি রমাদানে ডিসিশন নিতে হবে, রমাদানে আমার যেহেতু পরিবর্তনটা রমাদানেই, আমার ছাড়তে হবে রমাদানে। এরপর আমি টিমকে জানালাম, সবাইকে বললো যে ঠিক আছে তুমি এখন অ্যানাউন্সমেন্ট দিও না, যেহেতু আমাদের অনেকগুলো ক্লায়েন্টের প্রজেক্ট তোমার কাছে পেন্ডিং, তুমি এগুলো একটু ক্লিয়ার করে দাও আমাকে। তো আমি বলছি ঠিক আছে ভাইয়া, আমি ওটুকু সাপোর্ট আপনাদেরকে করবো অবশ্যই, কারণ আমাদের তো একসাথেই জার্নি ছিল। তো আমি মোটামুটি সব কিছু গুছাই, আমি আমার সিদ্ধান্তটি স্ট্রিক্ট থাকি আলহামদুলিল্লাহ। ঈদের পরে আমি অ্যানাউন্সমেন্টটা দিই, আমি একটা ফেসবুকে পোস্ট দিই যে একটা আয়াতকে কোট করি যে আল্লাহর জন্য তুমি যদি কোনো কিছু ত্যাগ করো, আল্লাহ অবশ্যই এর চেয়ে বেশি কিছু তোমাকে দান করবেন। এই একটা আয়াতকে কোট করে আমি ফেসবুকে পোস্ট দিই, আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত, এই পোস্টটা অনেক বেশি ভাইরাল হয়, অনেকেই দেখে। এখন অনেকে আমাকে এটার জন্য অনেকে ফোন দেয়, বাহবা দেয়, বাট আমাকে ওইটা সেন্সে ছিল না যে এটা বাহবা পাওয়া যায়। আসুন্না ফাউন্ডেশন থেকে তো আসে। হ্যাঁ, আসুন্না ফাউন্ডেশন থেকে আমার কাছে অফারিংস আসে, যেহেতু আমার তখন একদম বেকার ছিলাম, তো তখন বা সদ্য আমি বেকার। তো এই জার্নিটা আমার ঈদের পরে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, এই যে অ্যানাউন্সমেন্টটা দেওয়ার আগে রমাদানের যে শয়তানকে বন্ধ করে রাখা আল্লাহ, রমাদানের পর কিন্তু আবার শয়তানের ওয়াসওয়াসা শুরু হয়। অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগের কথা বলতেছি, ঈদের পর আমার কাছে ওয়েডিংয়ের অফার আসে, যেহেতু ঈদের পর একটা বিয়ের মৌসুম থাকে, বাট আমি ক্যান্সেল করতে করতে ক্যান্সেল করতে ইচ্ছা করতেছে না আর। তখন আরেকটা জিনিস আমার মাথায় আসে, যেটার কিওয়ার্ড হচ্ছে তাওয়াক্কুল। তোকে ফোন দিই, সালমান
আমি তো চিন্তা করতেছি ওয়েডিং ফটোগ্রাফি লিভ করার, আমার তো একটু হেল্প লাগবে তোর। তুই আমাকে একটা কথা বলছস, আই স্টিল রিমেম্বার দ্যাট। তুই আমাকে বলছস বন্ধু তুই ছেড়ে দে, এখন তো আমার থেকে তোর জন্য আরও বেশি ডেডিকেটেডলি কাজ করতে হবে। তুই একটা কথা আমাকে বলছিলি, আমার এখনো মনে আছে। ওই কথাটা আমাকে এত ইন্সপায়ার করছে সালমান। আমি ছাড়বো ওয়েডিং ফটোগ্রাফি, ঠিক আছে, আমার একটা স্বপ্ন ছিল আমি একটা ঘর করব। যেহেতু আমাদের ফিনান্সিয়াল অবস্থা খারাপ ছিল, আমরা সবাই আসলে একসাথেই এক যৌথ ফ্যামিলি হিসেবে ছিলাম, 5 ফ্যামিলি একসাথে নিচে থাকা অনেক কষ্টে। আমার মার একটা স্বপ্ন একটা ঘর করা, এই স্বপ্নটা ফুলফিল যে আমি কখনো করতে পারবো এটা আমি কখনো কল্পনা করিনি। তো এই স্বপ্নটা ফিল আপ করার জন্য আমি রাত দিন পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি সালমান, আমি এক নাগারে 18 ঘন্টা কাজ করছি, এমনও আছে 18 ঘন্টা কম্পিউটারের সামনে কাজ করছি, 18 ঘন্টা লিটারেলি, এরকম আছে। একদিনে 3টা প্রোগ্রাম করছি, সকাল থেকে একদম রাত পর্যন্ত 1টা পর্যন্ত টানা দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলা, ভিডিও করা। আমার একটাই ড্রিম ছিল, আমার মা বাবাকে একটা ঘর গিফট করা। এই ঘরের গিফট করার জন্য আমি কিছু ফান্ড জোগাড় করি, ওই ফান্ড নিয়ে আমি নামে যাই। রমাদানেই আমি আমার ঘরের সূচনা করি, আমি ঘর করবই ইনশাআল্লাহ। আমার কাছে অল্প ফান্ড ছিল, স্টার্ট করি রমাদানে। ওই রমাদানে আল্লাহ আমাকে ভিজুয়াল দিছিল যে ইউ হ্যাভ টু লিভ ওয়েডিং ইন্ডাস্ট্রি। তো ঈদের পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভাই আমি যদি এখনও ওয়েডিং ফটোগ্রাফিটা ছাড়ি, আমি আমার স্বপ্নটা কীভাবে গ্রো আপ করবো, কারণ আমার কাছে ফান্ড লিমিটেড। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আরও কিছুদিন পর ছাড়ি, 6 মাসটা সময় নিই, এই ইনকাম দিয়ে ঘরটা তুলে ফেলবো, এরপর ছেড়ে দিব। একটা মানুষ মাছ নদীতে, মাছ সমুদ্রে ভাসমান, ওর কোনো কিছু নাই, ও যে কোনো তীরে উঠবে, কোনো প্ল্যাটফর্মে দাঁড়াবে, কোনো কিছু নাই, ও ভাসমান, ওর লাইফের কোনো সিকিউরিটি নাই, ও পুরো ইনসিকিউর। ওই অবস্থায় কি ও আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, নাকি চিন্তা করবে যে ভাই আমি ওই দ্বীপটাতে পৌঁছাই, ওখানে একটা নৌকা আছে, নৌকাতে পৌঁছাই, এরপর আমি আল্লাহকে বলবো যে আমাকে একটু সেভ করিও। ওই মানুষ কি করবে ওই মুহূর্তেই তো তাওয়াক্কুল তার করতে হবে। ওই মুহূর্তে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কোনো মতে বাঁচাও এখান থেকে। আমি কখনো বলবো না যে আমি তীরে গিয়ে আল্লাহ আমাকে বলবো যে আল্লাহ আমাকে বাঁচাও। আমার ওই জিনিসটা, আমি তো এখন মাছ সমুদ্রে আছি, আমার ঘরের এত বড় একটা প্রেশার, এত বড় একটা ঘর করতে হবে, অনেক টাকা ইনভেস্টমেন্ট, মিনিমাম 15-20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। আমার হাতে কোনো টাকা নাই, অল্প সেভিংস নিয়ে আমি কীভাবে রান করবো? এরপর আমার লাইফটা সামনে ইনসিকিউর পুরাটা। এখন আমার কোনো জব নাই, ন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য গ্র্যাজুয়েট, তখন আমি অনার্স কমপ্লিট করি নাই, অনার্স পরীক্ষা দিচ্ছি। তো আমি কি করবো ভাই? 10-12 হাজার টাকা স্যালারি দিতে আমি আমার লাইফস্টাইল এমনভাবে গ্রো আপ হয়ে গেছে, আমি তো চলতে পারবো না। আবার ওই কথাটাও মাথায় আসতেছে যে মাছ সমুদ্রে না করলে তুমি কি তীরে গিয়ে তাওয়াক্কুল করবা? আমাকে টিম থেকে মানা করতেছিল অ্যানাউন্সমেন্ট না দেওয়ার জন্য, কারণ এটা একটু ক্লায়েন্টের উপর একটা ব্যাড ইমপ্রেশন পড়বে। কিন্তু আমি যদি অ্যানাউন্সমেন্ট না দিই, আমায় ওইটা রিজেক্ট করতে পারতেছি না মানুষকে। ভাই কেউ যদি এসে বলে আমার এখন নিড অনেক বেশি, আমার এখন নিড বেশি, আমাকে এসে বলতেছে ভাই আমাকে একটা প্রোগ্রাম করে দাও, একটা রাধা না, তখন কিন্তু আমি রিজেক্ট করতে পারতেছি। টাকার মোহটা তো ভাই বিশ্বাস করে, এটা যতই বল এটা ছাড়া যায় না। তো আমাকে টিম বারবার মানা করতেছিল অ্যানাউন্সমেন্ট না দেওয়ার জন্য, আমিও ডিটারমাইন্ড হতে পারতেছি না। ওই একটা কথা বারবার আসতেছে, তাওয়াক্কুল তাওয়াক্কুল আল্লাহু আকবার, তাওয়াক্কুল। মাছ সমুদ্রেতে তাওয়াক্কুল করবা না বিল্ডিং করার পর তীরে গিয়ে তাওয়াক্কুল করবা আল্লাহর উপর? আল্লাহু আকবার, ডিসিশন ইজ ইয়ার্স। মানে আল্লাহ আমাকে প্রত্যেকটা পয়েন্টে হেল্প করে। কিভাবে? দেখ, যেদিন আমি অ্যানাউন্সমেন্ট দিব, আমি সকাল থেকে জানি না যে আমি অ্যানাউন্সমেন্ট দিব যে আমি ওয়েডিং ফটোগ্রাফি লিভ করছি। আমি তখন ওইটা চিন্তা করছি, তাওয়াক্কুলের ব্যাপারটা আসছে, কারণ ঘরের একটা প্রেশার, আমি ঘর করতেছি তখন, বিল্ডিং করতেছি তখন, মানে আমি কোনো কিছু চিন্তা করতে পারছি না, পুরো ব্ল্যাঙ্ক মাইন্ডেড। ওই দিন আমাদের এলাকায় একটা মানুষ মারা যায় রাত 10টায় জানাজা। আমি জানাজা পড়তে যাই, জানাজা পড়ার পর মোনাজাত করি। মোনাজাতের মধ্যেই একটা পরিবর্তন আবার আমার মধ্যে লক্ষ্য করি যে না, এই মানুষটা মারা গেছে, ও চলে গেছে। কালকে আমার জানাজা যদি কেউ পড়তে আসে, তখন তো ওই জিনিসটা প্রুফ হবে না যে আমি পরিবর্তন হয়ে মারা গেছি। আমি চিন্তা করতেছি কিন্তু পরিবর্তন হওয়া, কিন্তু আমি পরিবর্তন হয়ে মারা যায় নাই, আমি অপরিবর্তিত অবস্থায় মারা গেছি। আমি বলছি না, আই হ্যাভ টু অ্যানাউন্স মাই রিটায়ারমেন্ট ফ্রম ওয়েডিং ইন্ডাস্ট্রি টুডে। যে যাই বলুক, যার সাথে আমার সম্পর্ক খারাপ হবে হোক, আই ডোন্ট কেয়ার, অনলি ফর আল্লাহ, আই হ্যাভ টু ডু দ্যাট। বাসায় আসলাম, যা লিখার ইচ্ছা লিখলাম, ফেসবুকে পোস্ট করে দিলাম যে ফ্রম টুডে আই লিভ ওয়েডিং ইন্ডাস্ট্রি। জানাজা নামাজের পরে এসে আমি এই পোস্টটা দিলাম। তো আমার টিমের সাথে আমার একটু এটা নিয়ে অনেক হয়েছে,
সে স্বাভাবিক, ওদের একটা ইমোশন আবেগ আছে, থাকবে। আমি ওটাকে সম্মান করি। হ্যাঁ। প্রত্যেকজন আমার ইন্ডিভিজুয়াল টিমমেটসকে আমি সম্মান করি, Absolutely. প্রত্যেকের রেসপেক্ট আমার অন্তরে অলওয়েজ থাকবে। True. কারণ আমার দুঃসময়ে রেজা ভাইয়ের কথা বলছি, লিটন ভাইয়ের কথা বলছি, আকিল ভাইয়ের কথা বলছি, তুষার ভাইয়ের কথা বলছি, আমার এভরি টিমমেটস আমার দুঃসময়ে তারা আমার পাশে ছিল। মানে আমি কখনো তাদের সম্মান করা কমাইতে পারবো না ভাই, এটা ট্রু। আমার ওই পোস্টটা সামহাউ ভাইরাল হয়ে গেছে পুরা। আসুন্না ফাউন্ডেশন থেকে আমার কাছে কল আসে, আসুন্না ফাউন্ডেশনের সেক্রেটারি যিনি ওনার পরিচয় দিয়েছিলেন আমাকে, উস্তাদ আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহর মেয়ের হাজব্যান্ড, উনি এই পরিচয়টা দিয়েছিলেন। উনি আমাকে আসুন্না ফাউন্ডেশন একটা জবের অফার করে ঢাকায়। তো আসলে আমার ঢাকা মুভ করা আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ তখন আমি ঘরের কাজ করতেছি, তো আমি ঢাকা মুভ করতে পারিনি। আমি তোর সাথে তখন ফ্রিকুয়েন্টলি, সালমান আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু ডু সামথিং, আই হ্যাভ টু ডু সামথিং, কিছু না কিছু করতে হবে ভাই, আমি কীভাবে চলবো? তুই বলছিস তুই টেনশন করবি না বন্ধু, তুই আরেকটা কথা বলছি, তোর যে স্কিলটা আছে, তোর যে স্কিল, তোর যে লার্নিং, তোর যে পটেনশিয়াল আছে, এটাকে তুই কাজে লাগাবি, যেটা পজিটিভ ওয়েতে থাকবে ইনশাআল্লাহ। তখন আমি ডিসিশন নিলাম, না ঠিক আছে, আমি চিন্তা করছিলাম যে আমি ক্যামেরা সব সেল করে দিব, আমি আরেকটা পথে চলে যাব। না, দেখলাম যে এই কথাটার পর আমি চিন্তা করলাম যে না, মানে আমি তো পজিটিভভাবে ইউজ করতে পারি, ওয়েডিং ইন্ডাস্ট্রি ছাড়াও তো অনেক কিছু করা যায়। আমি একটা কর্পোরেট এজেন্সি করি, আমি তোর সাথে শেয়ার করলাম যে সালমান আমি একটা কর্পোরেট এজেন্সি করি, যে এজেন্সির মাধ্যমে আমি অনলি ডকুমেন্টারি করব, যেহেতু আমার প্ল্যানিংয়ে ছিল, আমি স্টোরি টেলিংটাকে পছন্দ করতাম, এটা আমার প্যাশন। আমি ভিডিওগ্রাফিকে ছাড়তে পারি না, এটা আমার কেমন জানি ব্লাডে মিশে গেছে। তো আমি পজিটিভ ওয়েতে আমি ডকুমেন্টারি করব। এরপর হচ্ছে কি আমি বিভিন্ন কন্টেন্ট বানাবো, গভর্নমেন্ট প্রজেক্ট করব। আমার প্ল্যান ছিল এটা। ওয়েডিংটা আমি ছেড়ে দিব, ওয়েডিংয়ে আমি আর যাবোই না। আমরা আসলে সম্পূর্ণরূপে কাদা থেকে বের হতে পারবো না, আমার চেষ্টা থাকতে হবে যত কম কাদা নিজের গায়ের সাথে লাগানো যায়, এরপর আস্তে 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 আমি পা দিয়ে ফেলতে পারবো। তো আমি চিন্তা করলাম যে না, এখন আমি একটা কর্পোরেট এজেন্সি খুলি। আমি আর আমার ছোটো ভাই মিলে আমরা উদ্যোগ নিলাম, আমরা এটাকে টাইটেল দিলাম সিনেব্রোস। এটার মিনিং সিনেমাটোগ্রাফার ব্রাদার্স। এই সিনেব্রোসটা জানি আমার ওয়েডিং ইন্ডাস্ট্রির পরে, আমরা প্রায় 2-3 মাস পরে আমি আর ও চিন্তা করে আমরা এটা ক্রিয়েট করি। আলহামদুলিল্লাহ, এটা ক্রিয়েট করার পর এত ভালো সাড়া পাইছি মানুষের কাছ থেকে, এত ভালোবাসা পাইছি। এর মাঝখানে আমি বাংলাদেশ আর্মির অ্যাফিলিয়েটেড ফটোগ্রাফার হলাম। এরপর আমি 3টা গভর্নমেন্ট প্রজেক্ট করলাম। তারপর চাটকিলের উপর আমি ডকুমেন্টারি বানাইছি, সেন্ট মার্টিনের ডকুমেন্টারি করছি, সাজেকের ডকুমেন্টারি করছি, এরপর রিনাউন্ড হসপিটাল অ্যাপোলোর ডকুমেন্টারি করছি। অনেকগুলো হসপিটালের কাজ করা হয়েছে। এই জার্নিটা কেন শেয়ার করা, ওই ফেজটা, তাওয়াক্কুলের ফেজটা এক্সপ্লেইন করার জন্য, যে এরপর আমি কি করব। মানে আমার জন্য আর তো কোনো ওয়ে নাই। আমি সিনেব্রোসে 2-3 মাস পরে আসছি, এর আগে আমার কিছু একটা আইডেন্টিটি দরকার, কারণ আমার রেগুলার চলার জন্য টাকা দরকার। তুই বলো যেহেতু আমার একটা প্ল্যান আছে, স্কুল নিয়ে আমরা কিছু একটা করব, যেহেতু প্যারেন্টিং আর স্কুল দুটা মানে দুইটাই ইন্টার রিলেটেড। প্যারেন্টিং করতে হলে তোমার স্কুলে হাত দিতেই হবে, কারণ একটা বাচ্চার বেস তৈরি হয় স্কুলেই। তো বেসটা যদি স্ট্রং করতে হয় আমাদের প্যারেন্টিংয়ের জন্য স্কুলে হাত দিতে হবে। তো বলছে ইফতু, তাহলে আমাদের দুজন থেকে যে কোনো একজনকে আগে স্কুল নিয়ে এক্সপিরিয়েন্সড হতে হবে, কারণ আমরা যদি স্কুল নিয়ে এক্সপিরিয়েন্স না হই তাহলে আমরা স্কুল নিয়ে কাজ করতে পারবো না। এটা আমাদের প্যারেন্টিং কালচারের মধ্যে দিয়ে আসতেছে। আমরা প্যারেন্টিং কালচার নিয়ে যখন কথাবার্তা বলতেছি তখন বলছি না, আমরা ফিউচার আমরা স্কুলে যাব, কোনো একটা স্কুল করব, যে স্কুলে আমরা যে ভিশনটা লালন করি, যে মিশনটা আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছি, যে আমি মালয়েশিয়ার এনভায়রনমেন্ট, মালয়েশিয়ার এডুকেশন বাংলাদেশে দিব, ওই মিশনটাকে আমরা বাস্তবায়ন করতে হলে আমার স্কুলে হাত দিতেই হবে। কারণ তখন তো কারিকুলামের অবস্থা যা তা অবস্থার বেশি খারাপ। তো এটাকে প্ল্যান করার জন্য বললাম যে, ও বললো যে আমার একটা পরিচিত আঙ্কেল আছে, ওনার স্কুলে একটা আইটি প্রফেশনালিস্ট দরকার, ওনারা মিডিয়া বিভিন্ন কন্টেন্ট জেনারেট করবে, তুই ওই স্কুলে যা, ওখানে তুই কাজ করতে, যেহেতু তোর জনার কাজ, তোর যেহেতু ভালো লাগবে, অ্যান্ড তুই একটু এক্সপিরিয়েন্স গেইন কর, যেহেতু আমাদের ফিউচার প্ল্যানিং আছে আমরা একটা স্কুলে যাব, তুই কিছু এক্সপিরিয়েন্স গেইন কর। আলহামদুলিল্লাহ, বাট আই এম অনার্ড টু বি পার্ট অফ সাফির ফ্যামিলি। 1.5 বছর থেকে 2 বছর আমি সাফিরে জব করি। সাফির ফ্যামিলি আমাকে এমন কিছু লার্নিংস দিছে যেটা আমার মাইন্ডসেট অনেকটা ক্লিয়ার করছে। এরপর আসে আমাদের মেইন প্ল্যানিং, যেটাতে আমরা স্টিক ছিলাম, যেটা আমাদের সফট প্ল্যানিং ছিল, প্যারেন্টিং কালচারে থাকা অবস্থায়, যে আমাদের একটা স্কুল করতে হবে। সালমান, স্কুলের ওই প্ল্যানটা যে এত দূর আসবে, আমরা
এই প্ল্যানের উপর বসে আছি। আল্লাহু আকবার, এটা যে এত দূর আসবে কল্পনাও করি নাই। আমি কল্পনা করি নাই যে জীবনেও ওয়েডিং ইন্ডাস্ট্রি ছেড়ে এসে ইসলামিক স্কুল করব। আমি একটা জিনিস বিলিভ করি কি জানোস, যখন থেকে আমি শুনছি যে আমার অংশের রিজিক অন্য কেউ কখনো বুক করতে পারবে না, তখন থেকে মাই লাইফ চেঞ্জড। অ্যাবসলিউটলি। 1 কোটি টাকা আমি আর্নিং করার যদি প্ল্যান আল্লাহ আমার নসিবে লিখে রাখে, আমি 1 কোটি 1 টাকা ইনকাম করতে পারবো না। সুবহানাল্লাহ। এটা আমাদের উস্তাদ একটা বলতেন, উস্তাদ একদম একই রকম ভাবে যে তোমার রিজিক যা আছে ওইটাতে লিখিত আছে আল্লাহর পক্ষ থেকে। মনে কর ট্যাঙ্কে পানি তুমি একটা লাগাও নল অথবা 10টা নল লাগাও, তোমার টাঙ্কি অতটুকুই পুরাবে, রিজিকটা অতটুকুই লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই থটটা তোর থেকেও এসেছে। সুবহানাল্লাহ। তো ওই জিনিসটা যখন আমি শুনছি তখন থেকে আমি আর চিন্তা করলাম যে ভাই আমার যদি 10 কোটি টাকার আর্নিংয়ের প্ল্যান যদি আল্লাহ আমাকে রেখে রাখে, তাহলে আমি কখনো 9,99,999 টাকা ইনকাম করবো না, আমি 10 কোটি টাকা ইনকাম করবো। ট্রু। সেটা হোক হালাল পথে অথবা হারাম পথে, ডিসাইড করতে হবে আমাকে। ইয়েস, অ্যাবসলিউটলি। আমি ডিসাইড করব আমি ওই 10 কোটি টাকা হালালভাবে ইনকাম করব না হারামভাবে ইনকাম করব। আল্লাহ আমাকে ওই বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন, অ্যান্ড চিন্তাও করতে হবে আমাকে, ফিকিরও করতে হবে আমাকে। এই জার্নিটা তাওয়াক্কুলে, আমি এখনও তাওয়াক্কুলে কেন আছি জানোস? আমি রেজাল্টটা বলতেছি যে সিনেব্রোস ফর্ম করা, প্যারেন্টিং কালচার ফর্ম করা, অ্যান্ড এটার উইং হিসেবে আমাদের প্ল্যানিং ফেজ থেকে আস্তে আস্তে পরিপূর্ণতা নিয়ে আজকে ইনসাইট একাডেমি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 বছর আগেও আমি কখনো চিন্তা করতে পারবো না যে চট্টগ্রামে আমরা একটা ইসলামিক স্কুল আলহামদুলিল্লাহ আমরা এস্টাবলিশ করতে পারবো, আলহামদুলিল্লাহ, উইথ হেল্প অফ মেনি আদার্স। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সবার ইন্ডিভিজুয়াল হেল্প নিয়ে আমরা একটা স্কুল দাঁড় করাতে পারবো। একটা তাওয়াক্কুলের কথা আসছে, আমি তাওয়াক্কুলটা শেষ করি পয়েন্টটা, রেজাল্টটা বলি। আমার ঘরের কাজ যেখানে আমি স্টাক হয়েছিলাম ডিসিশন নেওয়ার জন্য, এখন যদি ফটোগ্রাফি ছেড়ে দিই আমি ঘরের কাজ কীভাবে করবো? আলহামদুলিল্লাহ, বিশ্বাস কর সালমান, আমার ইনকাম ছিল 18-20 হাজার টাকা স্যালারি সামথিং। আমি ওইটা দিয়ে ঘরের এক্সপেন্স বিয়ার করে আলহামদুলিল্লাহ আমি উইথিন 1 ইয়ার আমার ঘর কমপ্লিট হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমি যখন হিসাব করতে বসলাম যে আমার কত টাকা খরচ হয়েছে ঘরে, অলমোস্ট 15 লাখ 1 বছরে এই খরচ করছি আমি ঘরের পিছনে, বাট আই ডোন্ট নো দ্য সোর্স অফ ইনকাম। আল্লাহু আকবার। মানে কোন সোর্স থেকে টাকাটা আসছে? আমি আমার আম্মাকে বলি, আম্মা এই 15 লাখ টাকা কোথেকে আসছে? আমি তো আপনাকে শুধু 3 লাখ টাকা দিছিলাম, হ্যাঁ, এই 15 লাখ টাকা কীভাবে, হাও, আরও 12 লাখ টাকা কেমনে? কারণ আমি তো 20 হাজার টাকা স্যালারি তখন ইনকাম করতেছি, বা আমার ঘরের খরচই হয়ে যায় 15,000 টাকা সামথিং। কেমনে সম্ভব? এখন আমি ঘরে ঢুকলে আমি ঘরের এনভায়রনমেন্ট দেখে চিন্তা করি কেমনে সম্ভব। সুবহানাল্লাহ, তাওয়াক্কুল। মাছ সমুদ্রে তুমি তাওয়াক্কুল করছো, আল্লাহ তোমাকে তীরে পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এটাই ছিল তাওয়াক্কুলের জার্নিটা। ওই ফেজটাতে যদি আমি তাওয়াক্কুল করতে না পারতাম, হয়তো আমি ঘরটা করে ফেলতাম, কিন্তু আমি ওয়েডিং ইন্ডাস্ট্রি ছাড়তে পারতাম না। কিন্তু আমি তো এখন আলহামদুলিল্লাহ ওয়েডিং ইন্ডাস্ট্রি বের হয়েও টাকা ইনকাম করতেছি না তা না, কিন্তু এখন আমি একটা পিচ অফ মাইন্ড পাই, সুকুন পাস, শান্তি পাস। বাসায় গেলে আমার আর ভিজুয়ালস আসে না যে আল্লাহ আমি কি করতেছি, যে আমি এখন শান্তি পাচ্ছি যে না আমি এখন এমন কিছু করতেছি যেটা আমাকে গিল্টিনেস থেকে দূরে রাখছে, যেটা আমার সাথে জারিয়া করবে। তাওয়াক্কুল থেকে আমি এটা পাইছি। সালমান, এভাবেই আমার তাওয়াক্কুলের জার্নি, স্যাক্রিফাইসের জার্নি আলহামদুলিল্লাহ ওখানেই শেষ হয়। আলহামদুলিল্লাহ বন্ধু। এরপরে আরও ইন্টারেস্টিং পার্ট কিন্তু এগুলোর সাথে একদম রিলেটেড, মানে চেইনের মতো, একটার সাথে একটা। ওই যে এরপরে আমরা তো স্কুলের প্ল্যানিংটা আমাদের একটা মাথায় আছে, মানে একটা তো প্ল্যানিং লং টার্ম চিন্তা তো আছে। এর মাঝখানে আমরা কিন্তু প্যারেন্টিং কালচারের থ্রুতে আমরা অ্যাওয়ারনেসটা কীভাবে আরও বাড়াতে পারি, রাইট? তখন আমরা চিন্তা করি যে আমরা ডিজেল মার্কেট এজেন্সির মাধ্যমে যাই, তাহলে আমরা পডকাস্টও করতে পারবো, বিভিন্ন একটা বাসা নিব, রুম নিব। আমি জিসিতে ওয়ার নিজাম রোডে দেখি, আমাদের বাসার ফ্ল্যাটটাও দেখার চেষ্টা করি, মনে আছে কিনা, বাসার ফ্ল্যাটটাও দেখার চেষ্টা করি। এরপরে আরও আমাদের একই সাথে চিন্তা আছে, এটার সাথে আমরা হয়তো বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য রহিমা সেন্টারেও যাই, প্রিন্সিপাল স্যারের সাথে যখন দেখা হয়, এটা একটা স্টোরি। তো বিভিন্নভাবে আমরা চিন্তা করি এই প্যারেন্টিং কালচারটাকে আমরা কীভাবে মানে মানুষের কাছে আরও বেশি ব্র্যান্ড আকারে। ওই যে তুই চিন্তা মনে আছে কিনা যে চিটাগাংয়ে তো কোনো পডকাস্ট নাই, তাহলে আমরা বিভিন্নভাবে বসে স্কলারদের সাথে মিট আপ করে প্যারেন্টিংয়ের বিষয়গুলো ছড়াবো, পাশাপাশি স্কলারদের সবাই এক জায়গায় নিয়ে আসতে পারবো, রাইট? এরপর ওখান থেকে তুই চিন্তা করলি যে তোর যেহেতু ওই বিষয়ে স্কিলগুলো আছে, স্ট্রং স্কিল, আমরা অন্যদেরকে ফেসিলিটেট করতে পারবো, তাহলে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সিও হলো। তাহলে আমরা বিভিন্ন, এই যে বললাম হালাল রিজিক, এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বন্ধু। তা আমরা সবসময় ফিগিটা ছিল আমাদের মধ্যে যে আমরা হালালভাবে ইনকাম করব,
হালাল একটা রিজিকের সন্ধান করব, যাতে করে আমাদের ইনকামের মধ্যে যাতে কোনোভাবে হারাম না ঢুকে। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে একদিন আমি ছোটোবেলায় মানে ওই একটু জাস্ট ঘটনা একটু হাইলাইট করি, যেহেতু আমাদের এই যাত্রাটা চলতে থাকে, তখন আমার মাথায় আসে যে মানে ওই সময় বলেন আল্লাহর পক্ষ থেকে একটা ইন্সপিরেশন আসে যে কিছু একটা তো করতে হবে আর গুছাই নিতে হবে। তখন মাথায় আসে যে স্কুলের ইনিশিয়েটিভটা এই মুহূর্তে নেওয়াটা ভালো হবে, স্কুলের আইডিয়াটা এই মুহূর্তে এক্সিকিউশনে যাওয়াটা বেটার হবে। আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা, বিভিন্ন সময় আল্লাহর মাইন্ডেতে ইশারা দেয়। ওই দিনই আমি চিন্তা করি যে আমি সবাইকে এক জায়গায় নিয়ে আসবো। তুই যখন আমাকে ফোন দিছিলি যে ইফতু, আমি চিন্তা করতেছি আমাদের যে স্কুলের প্ল্যানটা ছিল, যেটা আমরা আগে চিন্তা করছিলাম, ওইটা এখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাবো কিনা। তুই আমাকে এটা বলছিলি, আমি সালমান আমরা অলরেডি প্রত্যেকদিন দৌড়াচ্ছি যে একটা স্টুডিও করবো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি করবো, আমরা ফ্ল্যাটে দৌড়াচ্ছি, এখন আবার তুই হুট করে স্কুলের প্ল্যানে চলে আসছিস। তুই বলে যে না বন্ধু, আমার কেন যে গাট ফিলিং আসছে আমরা স্কুলের প্ল্যানটা নিয়ে এখন আগাই। ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা করতে পারবো, কিন্তু আমি স্কুল প্ল্যানটা নিয়ে এখন আগাই, কারণ বাংলাদেশে কারিকুলামের যা অবস্থা, আমাদের এই জায়গায় হাত দিতে হবে। এই পয়েন্ট আমার মনে আছে, এবার তুই কন্টিনিউ কর। সুবহানাল্লাহ বন্ধু। তখন আল্লাহু আকবার, আমি ইমিডিয়েটলি তোকে ফোন দেয়া, তো ওই সময় ফোন দিই, এরপর বাকি সবাইকে, আবির ভাই, এরপরে আমাদের প্রিন্সিপাল স্যার ওই সময়, আমাদের বন্ধু সাকিব, এরপরে হচ্ছে হাসান মাহমুদ ভাই, এরপর ইস্তেক ভাই তো কাটছে এক্সপ্রেস, আমি বলি ইস্তেক ভাই ওখানে করবো প্রোগ্রাম। এরপর ডক্টর আবুল কালাম স্যার ছিলেন, ডক্টর আবুল স্যারকে বলি, ডক্টর আবুল স্যারও কিন্তু এখানে ইম্প্যাক্ট রাখেন। এটা অনেক ইম্পর্টেন্ট যে ওই সময়ের স্কুলের প্ল্যানিং হওয়ার আগেও যে ইন্সপিরেশন, ওনার পক্ষ থেকে ওনার ইন্সপিরেশন আসে যে একটা স্কুল করা যায় কিনা। কি মনে আছে কিনা, আমি যখন সাফিরে ছিলাম, তুই তো প্রিন্সিপাল ছিলেন, আমি আর তুই ওনার অফিসে গিয়ে যখন বসে কথাবার্তা বলতেছিলাম, যে উনি একটা অনেকগুলো ইনসাইটস আমাদেরকে শেয়ার করে, স্কুল করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ওয়ার্ক প্ল্যানটা কি হবে, অ্যাকশন প্ল্যানটা কি হবে, তোমরা এই পয়েন্টগুলো সাজাও। এটা আমার এখনো মনে আছে। ওই পয়েন্টের অনুযায়ী কিন্তু আমরা আগাইছিলাম। অ্যাবসলিউটলি। তখন ওই সব কিছু ইন্সপিরেশন বলে না, মানে আল্লাহ তাআলা যখন কোনো একটা জিনিস করাইতে চান কাউকে দিয়ে, বিভিন্ন রকমের ইন্সপিরেশন আল্লাহ কাজ করে। যে ডক্টর আবুল কালাম স্যারের ইন্সপিরেশন, ওই দিন একটা ইন্সপিরেশন যে এখনই আমার যাইতে হবে ফিল্ডে, ওই দিনই ইমিডিয়েটলি সবাইকে ফোন করে বলে যে আমরা রাতে বসবো। আলহামদুলিল্লাহ সবাই এগ্রি করে বন্ধু, সবাই এগ্রি করে, ঠিক আছে সালমান আমরা চলে আসবো। আমাকে এত মহব্বত করে সবাই, ওই দিন সবাই চলে আসে, তুই সহ সবাই উপস্থিত। ওই সময় আমরা সবাই বসে আমি ইমিডিয়েটলি বলি যে এখন স্কুলের বিষয়গুলো আমার একটা চিন্তা আসছে, এখন আপনাদের মতামতগুলো কি। তখন ডক্টর আবুল কালাম স্যার মতামত দেয়, তুই মতামত দে, প্রিন্সিপাল স্যার ওই সময় যখন ছিলেন আমাদের ইকবাল মজুমদার, উনি পরামর্শ দেন, উনি বলে যে স্কুলের বিষয়টা সালমান আমি জানতামই না। সুবহানাল্লাহ, মানে ওই সময় এসে উনি ইমিডিয়েটলি জানছেন, উনি আসছিল যে উনাকে নিয়ে আমরা পডকাস্ট করার প্ল্যান করতেছি, যে উনি যাতে প্যারেন্টিং এর, আমার ডিজিটাল মার্কেট এজেন্সি প্যারেন্টিং কালচার, উনি যাতে পডকাস্টে আসেন। সুবহানাল্লাহ, উস্তাদের ওই যে ওনার জার্নি তো আমরা শেয়ার করছি, ওনারও একটা থট ছিল যে প্যারেন্টিং নিয়ে আসছেন উনি অস্ট্রেলিয়া থেকে। সো জিনিয়াস, অ্যামেজিং পারসন, আলহামদুলিল্লাহ। তো ওই সময়টাতে বন্ধু অনেক কিছু তুই বলতে পারবি যে ওখানে কি ঘটছিল। তো ওই সময় সবার মতামত নিয়ে এক একজন পজিটিভ, এক একজনের বাংলা মিডিয়ামের কথাও আবির ভাই বলে। ওই সময় কিছু জানি তুই শেয়ার কর, ওই সময় কি হয়েছিল আমাদের। আমার এই মেমোরিজগুলো আমার কাছে একদম রিলাইভ, মানে আমি যখন চাই ওই মেমোরিতে ফিরে যেতে পারি, কারণ এই মেমোরিগুলো আমার জন্য আমার লাইফের সবচেয়ে বেস্ট মেমোরি। তুই যখন আমাকে আইডিয়াটা শেয়ার করোস, প্ল্যানিংটা শেয়ার করোস, আমি বলছি না উই ক্যান ডু সামথিং ইন দিস ফিল্ড। এরপর আমি সাফিরে জয়েন করা, সাফির থেকে আমি একটা আলহামদুলিল্লাহ এত ভালো কিছু কলিগ পেয়েছি, মানে আমাদের ভাইস প্রিন্সিপাল যিনি ছিলেন, এরপর জিশান ভাই, নাহিদা ম্যাম, মামুন ভাই, কি মোহাম্মত পাইছিস বেটা তুই, মানে বিশ্বাস কর, মানে তোকে কেউ বকাও ধরে নাই কোনোদিন। তুই বলো যে আমি সাফিরের কারোর কাছে একটা বকাও খাই না, আলহামদুলিল্লাহ। আমি সাফিরের ইতিহাসে আমি বলতে পারবো আমি একজন পার্সন যে আমার কেউ বকা দিতে পারে না এখন পর্যন্ত। ওখান থেকে আমি তো অনেক লার্নিং পাই, স্পেশালি আমাদের বিপি স্যার যিনি ছিলেন, আবিদ স্যার, উনি আমাকে এমনভাবে হেল্প করছেন। উনি এখন ঢাকাতে আছেন একটা স্কুলে, উনি আমাকে অনেক ইনসাইট শেয়ার করেন যে ইফতু তুমি যদি কখনো স্কুল করো এই জিনিসগুলো করিও না কখনো, দেখো এখানে এই জিনিসগুলা তোমার থেকে সবসময় এড়িয়ে চলতে হবে। তখন থেকে তুই যখন আমাকে বললে যে ইফতু আজকে আমরা একটু আগাই, আমি যে ঠিক আছে সালমান, আমি ওটা লাইটলি নিছি ফার্স্টে, যে সালমান তো এমনিতেই আমরা সব কিছুতে ঘোরাঘুরিতে আছি, দেখি না এটা গিয়ে। কিন্তু ওখানে গিয়ে এমন একটা প্রোডাক্টিভ আলোচনা হয়, আবুল কালাম স্যার ছিলেন, আবির ভাইরা, তখন না এখন কিছু করা হবে, এখন কিছু হবে। এরপর আমি মনে করছি এই মিটিংটাই শেষ, বা আবার অনেক তুই সাইলেন্ট হয়ে যাবি, কারণ আমি একটা জিনিস দেখলাম যে সালমান তুই কখনো একটা জিনিস নিয়ে হ্যাপি না, মাল্টিপল জিনিস নিয়ে তোর থেকে কাজ করতে হবে। অ্যান্ড একটা জিনিস তো সবচেয়ে বেশি পজিটিভ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে বারাকা দান করুক, তুই যে এই জিনিসটা নিয়ে ডেডিকেটেড,
অ্যান্ড যে জিনিসটা নিয়ে ফোকাসড তুই ওখানে ডিপ ডাইভ করে ফেলিস। আলহামদুলিল্লাহ। আমি সালমান কোথায় আসছিস? আমি মিটিংয়ে আছি। কিসের মিটিং? বুঝছিস না, স্কুলে আগে হচ্ছে তো, কারণ আমি তো মিটিংয়ে সময় দিতে পারছি না, কারণ আমার তো সার্টিফিকেট একটা জব আছে। তোকে বারবার নিয়ে আসতাম, মনে আছে? তুই শেষ করে করে ওইদিকে চলে আসছি বারবার আমাদের মিটিং এ, কত রকমের মিটিং এ তোকে, মানে তুই যাতে সময় দিস আমাদেরকে। এটা আসলে মানুষকে না বললে আমরা রিলেট করতে পারবো না যে আসলে একটা স্কুল করার পিছনে যে কত কিছু থাকে। এরপর যে বন্ধু তুই সহ কত মিটিংস, কাচ্চি এক্সপ্রেসের বিষয়ে ইস্তেক ভাই সহ, ইস্তেক ভাই ডেডিকেশন অসাধারণ। ওনার এই কাচ্চি এক্সপ্রেসেই তো আমাদের অনেকগুলো মিটিং হয়েছে বন্ধু, আলহামদুলিল্লাহ। শুরু থেকে তুই একদম শুরু থেকে কন্টিনিউয়াস আমরা মিটিং করতেছি। একসময় তুই সময় দিতে পারতেছস, নাহলে তুই আসতেছস, মানে এক একভাবে তুই সাফিরে আছস, যখন তুই ফ্রি থাকছস তুই আমাদেরকে সময় দিচ্ছস। এরপর আমি প্রিন্সিপাল স্যার, এদিকে আব্বা, ইউসুফ আঙ্কেল, ইস্তেক ভাই, আমরা মূলত সবসময় কন্টিনিউয়াস মিটিং করতেছি, বিভিন্ন কিভাবে আপডেট করা যায়, নাম সিলেক্ট করা যায়। এরপর আবার বাসায় প্রিন্সিপাল স্যারের বাসায়, আমার এখনো মনে আছে ওই রাতটার কথা। এটা বললাম বন্ধু, আমি আর তুই, আমরা আমার ফোন দিস, একটু আমার তো আজকে আমরা বসে ফেলবো, স্কুলের একটা ব্লু প্রিন্ট রেডি করে ফেলবো। আমি ব্লু প্রিন্ট রেডি করে ফেলবি আজকে? হ্যাঁ, যতক্ষণই হোক না কেন। বলছে সালমান অলরেডি রাতের 8টা বাজতেছে, চল আমি আসতেছি তোকে পিক করার জন্য, তুই রাতটার বুল চলে আয়। আমি চলে আসলাম, তুই আমাকে কার নিয়ে পিক করলি, উস্তাদের বাসায় ঢুকলাম, আমরা নামাজ পড়লাম একসাথে, নামাজ পড়ে আমরা কথা শুরু করলাম, আমি, তুই, প্রিন্সিপাল স্যার, এরপর হচ্ছে কি ইস্তেক ভাই, আমরা 4 জন। সেই রাত 8টার মিটিং শেষ হয় সকাল 5টায়। আল্লাহু আকবার। এই পুরো রাত আমরা প্ল্যানিং করি স্কুলের নাম কি হবে, ভিডিও থেকে সবকিছুই নিজেদের একটা ভিডিও করি, যেটা আমরা ইনভেস্টরদেরকে পিচ করার জন্য দেখাই যে আমাদের প্ল্যান কি, আমরা ইনভেস্টর কালেক্ট করার জন্য, পিচ করার জন্য ভিডিওটা রেডি করি। এরপর স্কুলের নাম স্কুলের নামটা ফিক্সড করি, কিভাবে কি কি হবে, আমরা একটা ব্লুপ্রিন্ট দাঁড় করাই, যেটা আমরা ইনভেস্টরকে পিচ করব। এমনকি ওই সময় রাতে মনে আছে কিনা, আমরা বাজেটিং সহ, প্রিন্সিপাল স্যার সহ বিভিন্ন বাজেটিং গুলো ওই সময় রাতে, মানে এক রাতেই যেন আল্লাহ তাআলা অনেকগুলো কাজ করাই ফেলছেন। মানে তুই দেখ, আল্লাহ যখন বারাকা দেয়, বিশ্বাস কর, আল্লাহ যখন বারাকা দেয় তখন তুই বুঝতে পারবি না যে সোর্সটা কি। বারাকা আনলিমিটেড ডুববেই। আমি এই মিটিংটা, এই একটা রাতের মিটিং, আমরা সকালে একসাথে আবার নামাজ পড়ে বের হই। আমি বললাম সালমান, এত প্রোডাক্টিভ মিটিং আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। একটা রাতের মধ্যে আমরা ইনসাইট একাডেমি স্কুলের নাম সিলেক্ট করে ফেলছি। সুবহানাল্লাহ। একটা রাতেই আমরা মোটামুটি লোগোর একটা ব্লুপ্রিন্ট রেডি করছি। একটা রাতে আমরা স্কুলের ম্যানেজমেন্ট কেমন হবে, আমাদের কোর মিশন ভিশন কি হবে, আমরা একটা রাতে সিলেক্ট করে ফেলছি, আলহামদুলিল্লাহ। এরপর শুরু হয় আমাদের পিচিং জার্নি, ইনভেস্টর কালেক্ট করা, ডিরেক্টর যারা হবেন প্রত্যেককে শেয়ার করা, তুই প্রিন্সিপাল স্যার মিলে। আমি তো ওভাবে সবার কাছে যেতে পারতাম না, কারণ আমার তো জবের লাইব্রেরি পুরোটাতে এঙ্গেজ ছিল, ওখানে ছিলাম। তো তুই আমি সবসময় যে কি অবস্থা যাচ্ছে বন্ধু, একসাথে যাইলি। এরপর ন্যাশনালে বসতেছো, কখন মেট্রোপলিটনে বসতেছি। ইউসুফ আঙ্কেল যে পরিমাণ সাপোর্ট দিছে, এরপরে মেট্রোপলিটনে তো ফজলুল আঙ্কেল তো আরো বেশি সাপোর্ট দিছে। ওনার ওখানে মনে হয় বন্ধু অনেকগুলো মিটিং ওখানে হয়েছে, ওনার উপরে বোর্ড মিটিং যেখানে হয়, আঙ্কেল আমাদেরকে মানসিক সাপোর্ট দেয়া। এমনকি বোর্ড রুমে বন্ধু আমরা যখন পিচ করি, বিশ্বাস কর, অনেকে ওনারা বলতেছে যে এই সরকারের আমলে তোমরা এটা করবা, মানে ওরা আমাদেরকে ডিমোটিভেটেড করতেছিল ইনডাইরেক্টলি। ওরা চিন্তা করতেছিল ইট ইজ নট পসিবল, একটা স্কুল করা পসিবল না ওই সময়। কিন্তু ফজলুল আঙ্কেল উনি বলতেছে আপনাদের চেয়ে ওদের ইমান অনেক স্ট্রং, ওরা করে দেখাবে। কত বড় কথা, মানে ওরা করে দেখাবে, আপনারা করবেন কিনা বলেন। ইনি এইভাবে বলছে যে আপনারা করবেন কিনা, ওদের ইমান স্ট্রং, আপনাদের ইমান কতটুকু, এটা হচ্ছে পরীক্ষা হচ্ছে। যে আলহামদুলিল্লাহ ওনাদের এই সাপোর্টগুলো মানসিক। এরপর আলহামদুলিল্লাহ ওই ইনভেস্টররা তো রাজি হন নাই, ওনারা মনে করছেন যে এটা হয়তো ভালো কিছু হবে না, এটা আল্লাহ ওখানে খায় রাখছেন। এরপর আমরা আইডিয়াল স্কুল আরেকটা দেখতে চাই, ওদের একটা ব্রাঞ্চ ছিল ওই জামাল খানে, হ্যাঁ আগের আইডিয়াল স্কুল আর কি। তো ওই জায়গাটা আমরা চিন্তা করি যে তো ওইটা আল্লাহ তাআলা আমাদেরকে মিলান নাই। এরপরে আরও অনেকগুলো কাহিনী যেখানে আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে এই ব্যবস্থাপনাটা, এই যে নাসিরাবাদ হাউজিং সোসাইটি, এটাতে আল্লাহ তাআলা হুকুমে আমরা এখানে একটা জায়গা পাই। সুবহানাল্লাহ। এই জিনিসটা তো মনে আছে কিনা, আমরা সবাই মিলে ইউসুফ আঙ্কেল সহ শালম আঙ্কেল সহ ছিল, জি, আমরা কাচ্চি এক্সপ্রেসে মিটিং করতেছিলাম দুপুরবেলা। হ্যাঁ, আমরা লাঞ্চ করছি, লাঞ্চ পরবর্তী মিটিং করতেছিলাম, আমাদের ইয়াগুলো শেয়ার করতেছিলাম, সব কিছু বিভিন্ন আমাদের যে প্রিন্ট আউটগুলো ছিল, আমাদের যে প্ল্যানিংগুলো ছিল। তখন আমাদের ফয়সাল স্যার মেবি এটা নিয়ে বলছিল যে এখানে একটা জায়গা আছে, ওটা আমরা দেখতে যেতে পারি। ওই মিটিং আমি ছিলাম না বন্ধু, ওই মিটিং আমি ছিলাম না, আমি কক্সবাজার ছিলাম। ওই মিটিং কক্সবাজার ছিল, যে মিটিং এর কথা বলতেছ। হ্যাঁ, ওই মিটিং এ তুই কক্সবাজার ছিলি, কিন্তু তুই আমার সাথে বারবার ফোনে কানেক্টেড। আমি বলছি তুই ফ্যামিলিকে সময় দে বন্ধু, আমি তোকে আপডেট দিব, তুই এত টেনশন করিস না। এরপর আমরা ওই মিটিংটাতেই মোটামুটি ফিক্সড হয়ে যে আমরা ওই বিল্ডিংটা দেখতে যাই, চলেন। আমরা মোটামুটি ডিমোটিভেটেড ছিলাম, ওই বিল্ডিংটা দিচ্ছিল না কাউকে, এই বিল্ডিংটা মনে হয় আমাদেরকেও দিবে না। তো ইউসুফ আঙ্কেল বললো যে চলেন আমরা গিয়ে দেখি, এখনই যাই দেখি। ইউসুফ আঙ্কেল ওই মুহূর্তে আমাদের সাথে এই আজকের এই বিল্ডিংটাতে আসে। এসে মাত্র ওনার সাথে আমরা বসি, ওই আঙ্কেল আমরা ছিলাম, সবাই ছিলাম। তো
ওই দিনই আলহামদুলিল্লাহ আল্লাহর কি বারাকা, বললাম না বারাকা দিলে আল্লাহ কোন দিক দিয়ে যে বুঝবি না, একটা স্কুলের জন্য একটা স্ট্রাকচার যে কত ইম্পর্টেন্ট এটা আমরা একদিনই পেয়ে গেছি। আল্লাহু আকবার। অ্যান্ড উনি আমাদেরকে কনফার্ম করেছে আপনারা 2-3 দিনের মধ্যে আমাদের সাথে ডিট করে ফেলেন, এই এত অ্যাডভান্স দিতে হবে, এভাবে রেন্টালটা সিলেক্ট হবে, আমরা আগায় যাই। আমি স্টোনিশড হয়ে গেলাম। আমি যখন তোকে ফোন দিলাম, সালমান স্কুল তো রেডি, হ্যাঁ স্কুল কি রেডি? আচ্ছা সালমান স্ট্রাকচার তো পাই গেছি, আমরা স্কুলে ক্যাম্পাস পাই গেছি। আচ্ছা কি ক্যাম্পাস পাই গেছি, আমাকে তাড়াতাড়ি দেখা, তুই ওখানে নেটওয়ার্ক নাই, কক্সবাজার ফ্যামিলি টাইম এনজয় করতেছস, আমি ওই মুহূর্তে তোকে তাড়াতাড়ি ছবি ভিডিও করে দেখালাম, অন্ধকার হয়ে গেছে, আমি বুঝতেছিলাম এটা কোন জায়গায় আসলে। হ্যাঁ আমি সালমান ইউ উইল বি ভেরি হ্যাপি, তুই এসে দেখলে বুঝবি ক্যাম্পাসটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, অ্যান্ড ক্যাম্পাসটা আইডিয়াল হবে আমাদের জন্য স্পেস অনুযায়ী অ্যান্ড লোকেশন অনুযায়ী। এরপরের জার্নি তো আলহামদুলিল্লাহ ইটস অ্যান অ্যামেজিং জার্নি, উইথিন প্ল্যানিং টু পারফেকশন, মানে 6 months আমরা 6 মাসের মধ্যে প্ল্যানিং, একটা পেপার থেকে একটা স্কুল দাঁড় হয়ে যাওয়া। আল্লাহ, এটা আল্লাহর মিরাকেল ছাড়া কি কিছুই না, মানে আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প করছে, প্রত্যেকটা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। এরপর আমাদের সব যারা ডিরেক্টর আছেন ওনারা আমাদের যথেষ্ট সব দিক দিয়ে হেল্প করা, আমাদের গাইডেন্স দেওয়া, মোটিভেট করা। ইভেন কি আমি স্টোনিশ হয়ে যাই, এমন এমন ডিরেক্টর আমাদের প্যানেলে আছেন যারা একটা বারের জন্য ফোন দিয়ে জাস্ট জিজ্ঞেস করে কেমন আছে স্কুল, কেমন চলতেছে। কখনো এই জিনিসটা বলেছেন এই তো আমি তো এত টাকা ইনভেস্ট করছি, কি কি মানে কি হচ্ছে না হচ্ছে, মানে আমাদেরকে এমনভাবে ট্রাস্ট করে, মানে এগুলো আল্লাহ মিলে না দিলে কি এমনি এমনি আসে না। ইনভেস্ট করেছেন ওনাদের টাকাটা, তো এখানে ইনভেস্ট করেছেন অনেকের টাকা, ওনাদের টাকাটা ছাড়া কি আমরা কিছু করতে পারতাম? সুবহানাল্লাহ, আমাদের এফোর্ট ছিল, ডেডিকেশন ছিল, কিন্তু একটা স্কুল করার জন্য তো ফান্ড অনেক ইম্পর্টেন্ট। কিছু জিনিস আসলে সামনাসামনি না বললেও নিজের একটা গিল্টি ফিল হয় যে এই জায়গায় তোর ডেডিকেশন, ভাই আমি তোর কাছ থেকে দেখছি, তো অন্য কেউ এটা বলতে পারবে না ভাই, সত্যি কথা। আমি তোর কাছ থেকে দেখছি, তো আমি জানি তুই এটাকে কীভাবে ফিল করস, এটাকে তুই রাত দিন কষ্ট করা, সকালে আসা, ইভেন কি আমরা সকাল 8টায় এসে এদিকে রাত 10টা পর্যন্ত একসাথে, মানে আমি ইমেজিন করতে পারি না। আমি শুক্রবারে এখানে আমার এখন মনে আছে, মানে আমার এত কষ্ট হচ্ছে যে স্টুডেন্টরা যাতে সবাইকে আমি গার্ডিয়ান, শুক্রবার আমি একা চলে আসতাম। শুক্রবারে আমি বললাম সালমান তোর ফ্যামিলি টাইম কই, আমি তো একটা কথা বলতাম, সালমান তোর ওয়াইফের হক আছে, বাচ্চার হক আছে, তুই 7-6 দিন তো এখানে দিচ্ছস, একটা দিন বাসায় দেয়। আচ্ছা না বন্ধু, আমি নেমে গেছি, সুবহানাল্লাহ, আমার কিছু করতেই হবে। আমাদের অ্যাডমিশন টাইম, আমার প্যারেন্টসরা আসবে দেখতে, আমার স্কুল দেখাতে হবে, আমি প্যারেন্টসের জন্য কি বানাচ্ছি আমার দেখাতেই হবে। এন্ড তুই শুক্রবারও একা স্কুল খোলা রাখছিস, সুবহানাল্লাহ, মানে ইটস অ্যামেজিং জার্নি টু শেয়ার উইথ ইউ। একই সাথে বন্ধু এটা বলতে হয়, সবাই তো অবশ্যই এখানে বন্ধু ইন্ডিভিজুয়াল যখন সবার বিষয়টা আসবে, সবার ডেডিকেশন হিউজ, প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে যারা আমার এক্সিকিউটিভ টিম আছে সবার অবদান অনেক অনেক বেশি, এটা অনস্বীকার্য। কিন্তু যেহেতু আমি আর তোর বিষয়টা আসছে, সোফানা আমার এখনো মনে আছে বন্ধু, তুই শুরু থেকে এখন পর্যন্ত এভরিডে মনে হচ্ছে যে তুই এই স্কুলের জন্যই তুই আসছিস শুধু। সারাদিন ফিকির, দিন রাত এক একটা ভিডিও দেয়, প্রত্যেক দিন ভিডিও যাওয়া, এডিটিং করে শেষ করা, আবার বাসায় যাওয়া, এরপরে প্রত্যেকটা ম্যানেজমেন্ট দেখা, এগুলোর জন্য তুই যে পরিমাণ ডেডিকেশন দেখাইছিস, ওইটাকে আমাকে আরও বেশি বোস্টিং করছে যে আমার আরও বেশি কাজ করতে হবে। একসাথে আমরা বন্ধু দেখাচ্ছ না, রাত বিরাত ঠিক নাই, সুবহানাল্লাহ, একটা প্রতিষ্ঠানের জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই বন্ডিংটাকে, এই ডেডিকেশনকে আল্লাহর জন্য কবুল করুন, আলহামদুলিল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বন্ধুত্বটাকে, স্কুল জীবনে তো আমরা অত বেশি থাকতে পারি না কাছে, একদম কথা হতো না বন্ধু, খুব কম। এরপরে এসে আমাদের জার্নিটাকে এমনভাবে একটা ওয়েতে দিয়ে দিচ্ছেন, এটাকে আমি কোনো ওয়েতে বর্ণনা করতে পারবো না। হ্যাঁ, মানে এটা বন্ধু, এটা চিন্তা কর, মানে আমাদের বন্ধুত্ব স্কুলে, এরপরে কিভাবে আমাদের একত্রিত হওয়া, এরপর এতগুলো জার্নি, একজনকে সাপোর্ট করা, ভালো খারাপ মুহূর্ত সবসময় একসাথে। কিন্তু বন্ধু এমন না যে বন্ধু তুই অনেক কথা বলছো, সুবহানাল্লাহ, মানে দেখ আমার একটা ড্রিম, একটা চিন্তা, এরপর তুই যে ডেডিকেশন, তুই আমাকে বলছিস সালমান তোর টাকা দিতে হবে না, এত কিছু করতে হবে না, বাসায় গিয়ে তুই স্টুডিও তৈরি করে দিছিস আমাকে, এরপরে এডিটিং থেকে শুরু করে সব কিছু তুই মোটিভেশন, সালমান আজকে রেকর্ড করবো, এটা করবো, তুই পারবি, এই যে সাপোর্টটা বন্ধু, এটা যে একজন আরেকজনকে এভাবে একত্রিত করে নিয়ে যাওয়া, প্যারালালি একজনকে সাপোর্ট দিয়ে, এটা আমি তোর থেকে পাইছি। কারণ ওই জায়গাতে বন্ধু আমি তোকে বলছি, আমি যে কোয়ালিটি লাগবে বন্ধু, আমার তো অত টাকা নাই, মানে এতগুলো টাকা ইনভেস্ট কিভাবে করবো, একটা ভিডিও বানাই দিতে 10,000 টাকা আমার দিতে হবে, আমার তো নাই, তাহলে বন্ধু কতটুকু টাকা দিতে পারবো, একটা আমরা এত বলছি বন্ধু অ্যাটলিস্ট এটা হলে নেই, এটা হলে আমি তোকে এটা দেবো,
তুই বলছিস না বন্ধু টেনশন নাই, তুই এটা দিলে হবে, তুই আমাকে সাপোর্ট দিয়ে গেছিস বন্ধু। এটা অসংস্বীকার্য আমার প্রত্যেকটা ক্ষেত্রে বন্ধু। এরপর আমরা তো অনেকগুলো মাঝখানে তো অনেকগুলো স্টোরি আছে বন্ধু, এতগুলো বলা যায়, দেশি থেকে শুরু করে মনে আছে না আমের ব্যবসা করে একসাথে বন্ধু চলে যাওয়া, কত কিছু আমরা একসাথে। তুই আমাকে ওই সময় বন্ধু আমরা যাবো একসাথে, আমি বলছি বন্ধু আমরা এই ব্যবসাটা করতে যাচ্ছি, তুই ওইটাতে সাপোর্ট দিছিস, তুই চলে গেছিস আমার সাথে একসাথে। ওই সময় যা যা ভিডিও কাজ করবো তুই সবগুলো করছিস, একটা টাকাও তুই নষ্ট নাই ওই সময়। মানে তুই মানে আমার ভিশনগুলো আমি চিন্তা করি, তোকে শেয়ার করি, তুইও আমাকে বলতে আমি আসি তোর সাথে, এরপর আমরা একসাথে যাই। কারণ বন্ধু আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে ওই রেজাল্টটা দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি তোর সাথে যে থাকি ছিলাম, আল্লাহ তো আমাকে একটা পাথেও নির্ধারণ করে দিচ্ছে। আমি তো ওই রোডে সফলতা পাচ্ছি, তো আমি ওখানে এফোর্ট দিব না কেন? আলহামদুলিল্লাহ। এটা বন্ধু আমি তোর প্রতি অনেক কৃতজ্ঞ। তুই যে মানসিক সাপোর্ট সব দিক দিয়ে তুই আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছো, তোর জায়গা থেকে সর্বোচ্চ তোর স্কিল দিয়ে, তোর মানসিকভাবে তুই আমাকে কথা দিয়ে তুই অনেক সাপোর্ট করছিস বন্ধু। এটা আমি আসলেই কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ বন্ধু। এখন ইনশাআল্লাহ এই যে দেখ এই জায়গায় এসে ইনসাইট একাডেমি আমাদের একটা ভালো একটা রেজাল্ট আমরা পাচ্ছি। মানুষ দেখ বন্ধু, মানে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, এখানে একটি স্কুল না, এখানে আমাদের একটা ইমোশন আছে, অবশ্যই একটা ভিশন আছে, এখানে একটা বড় পারপাস আছে, আল্লাহকে সন্তুষ্ট কর। শুধু স্কুল নিয়ে না, আমরা বাচ্চাগুলোকে মানে আমরা আগলে ধরে বুকে টেনে ধরে ওদেরকে একদম সর্বশেষ পর্যন্ত ওরা যাতে একদম আইডিয়াল মুসলিম লিডার্স হোক, ওরা ভালো মানুষ হোক, সমাজের কল্যাণে কাজ করবে, আনাচে কানাচে ছড়া যাবে, পুরো সমাজটাকে সুন্দর করবে। অনেক বড় একটা ভিশন আমাদের আছে, এই ভিশন নিয়ে আসলে আমরা আগাচ্ছি। এই জন্য যারা শুনছেন তারা বুঝবেন যে একটা আবেগ, একটা অনুভূতি। এখানে আমরা কোনোভাবে এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিটস যে এখানে আমরা পকেট ভারী করবো, এটা বিন্দুমাত্র আমাদের চিন্তা আসে না কখনো বন্ধু, একদম চিন্তা আসে না। নাহলে তো আমরা অন্য ব্যবসার কথা চিন্তা করতাম যে এখান থেকে হয়তো। তো যার কারণে বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে বারাকাটা দিচ্ছে আলহামদুলিল্লাহ। যখন আমাদের নিয়ত ঠিক হয়ে গেছে যে আল্লাহর জন্য কাজ করব, এই মানুষ ছোট ছোট বাচ্চাগুলোকে বাঁচাবো, এবং ওই যে আমি বললাম আমাদের ভিশন যে এই বাচ্চাগুলো যে পটেনশিয়ালগুলো আছে তাদেরকে ওই পটেনশিয়াল অনুসারে নার্চার করবো। একটা বাচ্চা ওই যেমন তোর মধ্যে এই জিনিসটা লুকাই ছিল, আমি সবসময় বলছি না বন্ধু তোকে যে বন্ধু তোর যে পটেনশিয়ালগুলো আছে, যে স্কিলগুলো আছে, ওগুলোই তুই ওই ফিল্ড ইসলামের জন্য কাজে লাগাবি, পজিটিভলি কাজে লাগাবি। আমি চাই যে প্রত্যেকটা বাচ্চা বন্ধু যে পটেনশিয়াল প্রতিভাগুলো আল্লাহ দিছে ওইটাকে যদি আমরা আস্তে আস্তে ট্র্যাক করে আইডেন্টিফাই করতে পারি, ওদের জীবনটাকে যদি ওই অনুসারে ফেসিলিটেট করতে পারি। মানে এক কথায় যে বন্ধু চিন্তা কর, তোর মধ্যে লুকিয়ে আছে বিশাল একটা এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট, তোর মধ্যে লুকিয়ে আছে বিশাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এডিটর, সবচেয়ে ভালো সিনেমাটোগ্রাফার, তাহলে আমি তোকে ওই হিসেবে নার্চার করবো, ওই হিসেবে ফেসিলিটেট করবো, তোর বাবা মা তোকে করবে। তাহলে কী হবে, তুই ওই ফিল্ডে সবচেয়ে মাহির হবি। আরেকটা বাচ্চার মধ্যে আমরা ছোটোবেলা থেকে বন্ধু দেখতেছি যে ও পাবলিক স্পিকিংয়ে ভালো, লিডারশিপে ভালো, তাহলে তাকে আমরা এন্টারপ্রেনারশিপ দিয়ে আস্তে আস্তে লিডারশিপ, পাবলিক স্পিকিং দিয়ে অনেক বড় লিডার বানানো যায় কিনা এটা আমরা ভাববো। আমরা একটা বাচ্চাকে দেখতেছি যে মুখস্থবিদ্যা ভালো, ও হিপসটাকে আমরা ফেসিলিটেট করবো, হিপস যাতে করতে পারে, কোরআনটা হিপস করে ফেলতে পারে, আলেম হতে পারে, তাকে আমরা ফেসিলিটেট করবো। আমরা একটা বাচ্চার মধ্যে দেখতেছি যে ধীরে ধীরে সে সায়েন্সে খুব ভালো, সে আবার বায়োলজিতে খুব ভালো, তাহলে আমরা তাকে কী করবো, গ্র্যাজুয়ালি তাকে বাবা মাকে কাউন্সিলিং করবো যে ওকে ডাক্তার বানান, ও ডাক্তার হতে পারবে, ভালো ডাক্তার হতে পারবে। একটা বাচ্চার মধ্যে একটি ম্যাথ খুব ভালো পারে, ফিজিক্সে খুব ভালো, তাহলে আমরা বললাম যে ইঞ্জিনিয়ারিং সে ভালো হতে পারে, সিভিল ইঞ্জিনিয়ার হোক বা অন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সে চলে যাক। আরেকটা দেখতেছি যে আমরা এআই নিয়ে খুব ইন্টারেস্টেড, ও খুব ক্রিয়েটিভ, কোড নিয়ে অনেক ভালো, তাকে কোডার বানান, ভালো আস্তে আস্তে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানান। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা মানুষকে যদি আমরা তার যে আল্লাহ তাআলা প্রতিভা দিচ্ছেন ওইটাকে নার্চার করার সুযোগ করে দিই এবং সেই অনুসারে ফেসিলিটেট করি, তাহলে বন্ধু তুই সমাজটা চিন্তা কর। একটা মানুষ এক একটা ফিল্ডে, বাংলাদেশে যারা বাচ্চারা আছে ওই এক একটা ফিল্ডে তারা মাহির, তাদেরকে আনপ্যারালাল, তাদের সামনে কেউ দাঁড়াইতে পারবে না, কারণ ওর যে প্যাশন ওই বিষয়ে সে স্কিলফুল হয়েছে, সে মাহির হয়ে গেছে ওই ফিল্ডে। এখন লাস্ট জাস্ট সামারি করে দিলে বন্ধু একদম ইজি হয়ে যাবে। আমাদের ভিশন হচ্ছে এখন আইডিয়াল মুসলিম তৈরি করা, যেটা আমার ভিশন ছিল অলওয়েজ মুসলিম লিডার্স। এটাকে আমরা এক জায়গায় আসছি যে আইডিয়াল মুসলিম যাতে হয়, আদর্শ মুসলিম যাতে হয়। এখন আমরা প্রত্যেকটা বাচ্চাকে ফেসিলিটেট করব, সারা পৃথিবীর সব বাচ্চারা যাতে এই জায়গায় ওরা সাপোর্ট পায়, ওরা যাতে ওদের নার্চারটাকে ওদেরকে স্কিলফুল করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাদের পটেনশিয়াল আইডেন্টিফাই করে ছোটোবেলা থেকে ইসলাম, দিন, ওদেরকে কোরআন, সুন্নাহ এবং ওদেরকে দুনিয়াবি যে নলেজগুলো দরকার, এই যে যে ফিল্ডে তারা যাবে প্রফেশনাল হবে, একটা এনভায়রনমেন্ট এডুকেশন দিয়ে তাদেরকে আমরা বড় করব ইনশাল্লাহ। প্রত্যেকটা বাচ্চাকে, এমনকি যারা যত স্কুল আছে তাদেরকে হেল্প করব, ওদেরকে হেল্প করে ওরা যাতে এই বাচ্চাগুলোকে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে একদিন সবচেয়ে বড় মানুষ, অসাধারণ মানুষ তৈরি করতে পারে। কিন্তু ওই ফিল্ডটাতে তারা যেই ফিল্ডে যাবে ওই ফিল্ডটাতে তাদের ইন্টারেস্টও আছে, ওই বিষয়ে তারা প্যাশনেটও, তারা ওই বিষয়ে স্কিলফুলও হবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে, আমাদের সমাজটার প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন আমরা যাব তখন আমরা দেখব ইমো যেটা বলে ওই ডিপার্টমেন্টে গিয়ে ওই
ওই মানুষটাকে স্ট্রেসফুল দেখবো না, ওই বিষয় দেখবো যে মনে করো আমি যখন অ্যাকাউন্টের সাথে কথা বলবো, অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবো, অথবা ইফতু মনে করো তোর সাথে কথা বলবো, অথবা অন্য কোনো ডিপার্টমেন্টে, ওরা বলবে যে ভাই এই বিষয়ই তো আমি স্বপ্ন দেখছিলাম, এই বিষয়ে তো আমি, যেমন আমাদের ছোটবেলায় আমরা সবসময় বলি যে ডাক্তার হতে চাই, কিন্তু আসলে কি ডাক্তার হওয়ার মতো ওই পটেনশিয়াল আছে কিনা এটা আমরা চেক করে দেখি নাই। কিন্তু আমি ওই জিনিসটা স্বপ্ন দেখি বন্ধু, ওই ভিশন দেখি, তাহলে কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে আমরা ফেসিলিটেট করতে পারবো, ওরা যাতে অসাধারণ মানুষ হতে পারে, ওদেরকে ছোটোবেলাতে এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপের মাধ্যমে, ওদেরকে আমরা স্কিলফুল করার মাধ্যমে, ওদের পটেনশিয়াল আইডেন্টিফাই করার মাধ্যমে, ফেসিলিটি করার মাধ্যমে, এবং আমরা যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাবো তখন যখন মিট করবো, ধর একজন রাজনীতির সাথে কথা বলবো, ভাই আপনি কী স্বপ্ন দেখছিলেন, বলতে ভাই আমি ছোটোবেলা থেকে রাজনীতি হওয়ার স্বপ্নই দেখছিলাম, আমার বাবা আমাকে ফেসিলিটি করছে। আমি যখন অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবো তখন ও বলবে যে ভাই আমি ছোটোবেলা থেকে হিসাব নিকাশ ম্যাথমেটিকে ভালো ছিলাম, এই জন্য আমি এটা হয়েছি। তখন সবার মধ্যে একটা হেভি ফেস দেখবো, সবার মধ্যে একটা সুকুন পাবো, ওরা সারাদিন জব করার পরেও, কাজ করার পরেও, বা বিজনেসম্যান হওয়ার পর ঘরে গিয়ে শান্তিই পাবে, ওখানে স্ট্রেসফুল হবে না, তারা মানসিকভাবে শান্তি থাকবে, যেটা ইমুও বলতেছিল, তারা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ লিডার, তারা রিপ্রেজেন্ট করবে সমাজের আনাচে কানাচে ইনশাআল্লাহ। বন্ধু আমারটা আমি বললাম, এবার তুই তোর ভিশনটা কি এবং তোর জার্নিটা তুই শেয়ার করলি, তোর ভিশনটা কি দিয়ে তুই এই আজকের ছোট পডকাস্ট, এখানে সব কিছু আসে নাই, একটা বিক্ষিপ্ত আকার অনেক কিছু আসছে, এটা তুই শেষ করলি। আলহামদুলিল্লাহ সালমান, আমরা যে জার্নিটা একসাথে পাড়ি দিছি, স্কুল করা মানে আমি একটা ফেজ থেকে এসে যে একটা স্কুল করা, একসাথে জার্নি শেয়ার করা, ইটস অ্যান অ্যামেজিং মানে এক্সপিরিয়েন্স ফর মি। আমি এখন অন্য কিছু আর চিন্তা করতে পারি না, বাসায় গেলে শুধু চিন্তা আসে ইনসাইড নিয়ে। আমার ওয়াইফ এক্ষেত্রে আমাকে এত বেশি সাপোর্ট করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজে, মানে ও স্যাক্রিফাইসটা দেয়। ধর রমাদানে সবার ইচ্ছা থাকে বাসায় একটু থাকবো, ওদেরকে হেল্প করবো। আসলে আমরা স্কুলে এমন পজিশনে কাজ করতেছি, আমাদের স্কুলে থাকতেই হয়। আমি সকালে আসতেছি আমরা, এরপর আমরা এখানে তারাবি পরে একেবারে রাতে 11টায় যাই আবার বাসায়। তখন ওরা আমাদেরকে হাসি মুখে বরণ করতেছে, কিন্তু ওরা মনে অনেক কষ্ট থাকলে ওরা আমাদের হাসি মুখে বরণ করতেছে। এটা অনেক বড় মেন্টাল সাপোর্ট আলহামদুলিল্লাহ। এই মেন্টাল সাপোর্টটা আমরা পাচ্ছি, এটার জন্য আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ, আমার ওয়াইফের প্রতি। তো আমি যে জিনিসটা বলে শেষ করব, যে আমার এই জার্নিটা তো তোকে শেয়ার করলাম, এখন আমি কী জিনিসটা চিন্তা করতেছি বা আমি কী চিন্তা করে ইনসাইডে সময় দিচ্ছি। অ্যাজ এ ফাউন্ডার বা অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তো আমি আছি, কিন্তু আমি 9 to 5 এখানে কেন, ইয়েস, বা আমরা 9 to 5 এখানে কেন, আমি বললে ভুল হবে, আমরাই তো সবাই এখানে আছি। তো আমরা 9 to 5 এখানে কেন? আমি যে ভিশনটা লালন করি, আমি অ্যাডমিনিস্ট্রেশনটা দেখি আলহামদুলিল্লাহ, আমি অ্যাডমিনিস্ট্রেশনে আমার যাতে টপ নচ ফেসিলিটিটা আমি আমার দিক থেকে এনশিওর করতে পারি। কিন্তু এই ভিশনটা হচ্ছে বাংলাদেশে যত ইসলামিক স্কুল আছে, চিটাগাংয়ে যত ইসলামিক স্কুল আছে, এই স্কুলগুলোকে এমনভাবে ব্র্যান্ডিং করা যাতে এই স্কুলগুলোর নাম মানুষের সাইকোলজিক্যালি সেকুলার স্কুলদের উপরে চলে যায়, যাতে যে কোনো মানুষ চোখ বন্ধ করলে ওর যাতে ভিজুয়াল হয় চিটাগাংয়ে ভালো স্কুলগুলো হচ্ছে এগুলো, মাশাআল্লাহ, ইসলামিক স্কুলগুলো। এটা ব্র্যান্ডিংয়ের পিছনে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমরা শুধু আমাদের স্কুল নিয়ে আমরা চিন্তা করি না, আমরা সব স্কুল নিয়ে আমরা চিন্তা করতে চাই। যেমন আমি সাফিরে আমার সময় স্কিল যা দেওয়ার আমি দিয়েছি, স্টিল আমি বলি যে কোনো সাপোর্ট লাগলে আমি ওখানে আছি, আমি আপনাদের যে কোনো কাজে আমি হেল্প করব। আমি আল মাগরিবে অলরেডি নিয়াজ ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তুইও আমরা একসাথে কাজ করছি, অ্যান্ড আমি নিয়াজ ভাইকে এটাও বলছি যে ফিউচারে যে কোনো কাজে ইনশাআল্লাহ আমরা আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। আমি আল হিদায়াতে আমার টিম প্রজেক্ট করছে, আল হিদায়ার বিভিন্ন ব্র্যান্ডিং প্রজেক্ট আমার টিম করছে। এরপর আরও ইসলামিক স্কুল, অনেকগুলো ইসলামিক স্কুল আমি পার্সোনালি গিয়ে আল বুরুজের আমি কন্টেন্ট রেডি করছি। এভাবে আমরা অনেকগুলো স্কুলকে আমরা ফেসিলিটেট করতে চাই ইনশাআল্লাহ, যে ব্র্যান্ডিংটা যাতে ইসলামিক স্কুলগুলোর এমনভাবে হয় যাতে করে মানুষ মানে যার সাইকোলজিতে ইসলামিক স্কুলগুলোকে প্রায়োরিটি দেয়। ইয়েস, এটাই আমার মেইন ভিশন এখন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করে যাচ্ছি, আশা করছি ভালো কিছু হবে। অ্যান্ড আমি এই পুরো জার্নিটাকে যদি সামারাইজ করি, আমার লাইফে ইম্প্যাক্টফুল মানুষগুলোর মধ্যে আমি যে কি পয়েন্টগুলো শেয়ার করছি, আমার মা বাবা হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি। আমার বাবার স্যাক্রিফাইস, আমার মায়ের স্যাক্রিফাইস, তাদের স্যাক্রিফাইসের সাথে আমি কোনো কিছু তুলনা করতে পারবো না। তাদের গাইডেন্স আমাকে আজকে এখানে এনে দাঁড় করেছে, এখানে এসে আমি বসার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। এই সিটে বসার সুযোগের পিছনে আমার বাবা আমার অবদান অনেক বেশি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক। এবং বন্ধু হিসেবে তুই আমার যেভাবে সাপোর্ট দিয়েছিস প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ডিসিশনে, আমার লাইফের ইম্পর্টেন্ট ডিসিশনটা নেওয়ার সময় তুই আমাকে যেভাবে হেল্প করছিস, আমি তোর প্রতি আজীবন কৃতজ্ঞ বন্ধু আলহামদুলিল্লাহ। অ্যান্ড চাই আমাদের জার্নিটা আরও দীর্ঘ হবে, আমরা আরও ভালো কাজ করতে পারবো,
ইনশাআল্লাহ। আমরা এমন কিছু কাজ করে ইনশাল্লাহ যেতে পারবো যে কাজ আমরা কবরে বসে সাদকায়ে জারিয়া হিসেবে আমাদের পৌঁছাবে। এটা আমাদের আলটিমেট গোল হওয়া উচিত। অ্যান্ড আমি এই গোলটাকে এখন লালন করি। আমি বলবো না যে আমি একদম সব কিছু পিউরিফাই করে ফেলতে পারছি নিজেকে, একদম সব কিছু থেকে বিচ্ছিন্ন হতে পারছি, এটা বলবো না। কারণ আমি এখনও আমার বিভিন্ন কোম্পানির সাথে অ্যাফিলিয়েশনে কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু জিনিস আমি মিস্টেক করতে হচ্ছে বা জেনে বুঝে আমি অনেক কিছু করতে হচ্ছে। বাট আমি এখন আমি একটা পিস পাই কি জানোস, আমার মনে তো আমি তো জানি আমার নিয়তটা কী, অ্যান্ড আমি জানি যে এটা ভুল, অ্যান্ড আমি এটাকে সংশোধন করার জন্য কাজ করতেছি। মাশাআল্লাহ, এটাই আমার জন্য মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ এনাফ। কবুল করুক। আমার পিস অফ মাইন্ডটার জন্য আমার এটার জন্য এনাফ। তো এভাবে আমি আমার লাইফটাকে আলহামদুলিল্লাহ আল্লাহ এই পর্যায়ে আসছেন যে আমি এখন অন্তত বাসায় গিয়ে সুকুনভাবে ফ্যামিলি টাইম কাটাতে পারি, সুকুনভাবে ঘুমটা যেতে পারি, আলহামদুলিল্লাহ। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, অ্যান্ড আমি এটাকেই সবচেয়ে প্রায়োরিটিতে রাখি। মেন্টাল পিসটা আলহামদুলিল্লাহ আমার আছে, অ্যান্ড আমি এই ভীষণটাই লালন করি যে ফিউচারে আমি এই কাজগুলোই করবো। আল্লাহুম্মা আমিন। বন্ধু, আরেকটা ভিশন যেটা আমরা অলরেডি, যেটা আমার শুরু থেকে প্ল্যানের মধ্যে আছে আমাদের, ওইটা হচ্ছে আমরা অ্যাওয়ারনেসটা এই যে পডকাস্টের মাধ্যমে আমরা মানুষের কাছে, যেহেতু আমাদের একটা আছে বন্ধু, আমরা সরাসরি যাওয়া, এখন আমাদের যেহেতু এই মিডিয়ার যুগ আছে, আমরা সবার কাছে পৌঁছে দিব হক কোনটা, রাইট কোনটা, এই যে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করা, অ্যাওয়ারনেস এর মাধ্যমে প্যারেন্টিংয়ের বিষয়গুলো মানুষকে জানানো, এবং কি কোনটা সঠিক কোনটা ভুল, এই জিনিসটা যাতে মানুষের ক্লিয়ার হতে পারে, এই জিনিসটা ইনশাল্লাহ আমরা যাতে সবার কাছে ছড়াই দিতে পারি, এটা আমাদের একটা বিশাল ভিশন, আলহামদুলিল্লাহ বন্ধু। আর একটা জিনিস না বললেই না বন্ধু, এটা হচ্ছে এই যে এত কিছু বললি না, আমার বিষয়গুলো আসছে, আলহামদুলিল্লাহ আমাদের ভিশনগুলো আসছে, এটা ব্যাকগ্রাউন্ডে আমার সাপোর্ট সিস্টেম কে জানোস? সবচেয়ে বড় তো অবশ্যই আমার বাবা মা, ওনাদের ডেডিকেশন, ওনাদের স্টোরি বলতে অনেক কিছু, কিন্তু আরেকটা মেজর পার্ট হচ্ছে আমার ওয়াইফ। সুবহানা, তুই জানোস হয়তো আমার ওয়াইফ আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়ে গেছে অনেক মুহূর্তে, যে মুহূর্তে কেউ নাই, সুবহানাল্লাহ, ও আমাকে মানসিক সাপোর্ট দিয়ে গেছে। এমনকি এই ইন্সপিরেশন, স্কুল করা, ইন্সপিরেশন, প্যারেন্টিংয়ে কাজ করা, এমনকি কিছু নাই আমার পকেটে টাকা নাই, হ্যাঁ, চলার মতো কিছু নাই, ওকে দেওয়ার মতো কিছু নাই, ও বলতে তাওয়াক্কুল করো আল্লাহর উপরে, ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি, তুমি চলে যাও, তোমার যে ভিশন নিয়ে তুমি যেভাবে আগাচ্ছ, আলহামদুলিল্লাহ আমি তোমার সাথে আছি। ওই মানসিক সাপোর্টটা যে বন্ধু কত পরিমাণ ইম্পর্টেন্ট, এটা তো তুই বুঝোস ফ্যামিলি লাইফে, যেহেতু ওই মুহূর্তে তাহলে ওই স্ট্রেংথটা নিয়ে এই বাকি কাজগুলো আমি করতে পারছি, সুবহানাল্লাহ। এই জন্য আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ, আল্লাহ তাআলা তাকে বারাকাত দিক, আলহামদুলিল্লাহ। এটা ইম্পর্টেন্ট খুবই, এই সাপোর্টটা, ওয়াইফ থেকে সাপোর্ট পাওয়াটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, রহমত আমি মনে করি, আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধু আলহামদুলিল্লাহ অনেক কথা হলো, অনেক জিনিস হয়তো মিসিং চলে গেছে বন্ধু, ইনশাল্লাহ হয়তো আরেকবার কোনো একটা বিষয় এই মিসিংয়ের পাজলগুলো মিলাবো ইনশাল্লাহ। স্টোরি তো অনেক বড়, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কভার করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের এই বন্ডিংটাকে মজবুত করুক, স্কুলকে কবুল করুক, আমাদের নিয়তকে আরও খালেস করুক, উম্মার জন্য কাজ করাকে আরও বেশি মজবুত করুক, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিয়ে আসুক। আর যেহেতু রমাদান মাস যাচ্ছে, রমাদান মাসটাকে কাটানোর এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কিন্তু আমরা বিনয়ের সাথে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি। আর এই বন্ধুত্ব এই দুনিয়ার মধ্যে আমি চাই না শুধুমাত্র, আমি চাই আমরা জান্নাতে বসে একসাথে বসে আবার কথা বলবো, ঘুরবো, এটাই আমাদের সাকসেস। জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়া, ইমুও শুনছে, সবাই মিলে আমরা একসাথে থাকতে চাই, এটাই আমাদের গোল। আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর জন্য আত্মসমর্পণ করে এই দুনিয়াতে কাজ করা। বন্ধু ইনশাআল্লাহ আমরা একসাথে আছি, ইনশাআল্লাহ দোয়া করবি বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।